ওকে, ওয়েলকাম। আমাদের লেসন 15, এটা ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল এবং ইন্ডাকটেন্স ক্যালকুলেশন, এই দুটো হচ্ছে আমাদের আজকের কোর্স আউটলাইন। শুরু করবো আমরা ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল এরকম একটা টার্ম দিয়ে আর কি। তো এটা শুরু করার আগে আমরা কিছু কথা বলে নেই, তাহলে এটার মোটিভেশনটা ক্লিয়ার হবে, কেন দরকার, কেন কিভাবে এটা লাগবে আমাদের। আমরা একটু বোর্ডে যাই আগে। আচ্ছা, ফার্স্টলি একটা জিনিস হলো যে, মনে করো তোমার যদি বলা হয় যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য গসেস লটা কেমন হবে। এর আগে আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য গসেস ল পড়ছিলাম, গসেস ল। সো আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য গসেস ল বলি, হোয়াট ওয়াজ দ্য গসেস ল? নিশ্চয়ই খেয়াল আছে সবার, তাই না? কি ছিল মনে আছে? কে বলতে পারবা? স্যার Q equal to phi। মানে তোমার এখানে গসেস ল এর ম্যাথমেটিক্যাল ফর্মটা বলতে হবে, ওটা কিন্তু গসেস ল না আসলে, ঠিক আছে? ওটা হলো গসের পোস্টুলেট, আর গসেস ল একটা ছিল, এটা ম্যাথমেটিক্যালি এটা ডিফারেন্সিয়াল ফর্ম, ইন্টিগ্রাল ফর্ম দুটাই পড়ছিলাম আমরা, মনে আছে? হোয়াট ইজ গসেস ল? Q is equal to integration of d vector dot ds. ডিফারেন্সিয়াল ফর্মটা বলো। The gradient dot d vector is equal to rho v. হ্যাঁ, এটা হলো গসেস ল, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্যালি যদি বলো তাহলে এটার ডিফারেন্সিয়াল ফর্ম, এটা ইন্টিগ্রেশন ফর্ম ওই যে কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ডট ডিএস, ওটা ঠিক আছে। তো এটা আমরা এটাকে বলি গসেস ল ফর ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, সিমিলারলি এইটার সাথে সিমিলারিটি রেখে তোমার যদি বলা হয় যে ওকে তুমি এটা ছিল ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, তোমার যদি বলা হয় যে সিমিলারিটি রেখে যদি বলা হয় যে ডেল ডট বি কত, তাহলে বলা যাবে রাইট হ্যান্ড সাইড কত। ধরো আমি বললাম যে ওকে তাহলে এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য, ম্যাগনেটিক ফিল্ড, তো এটা গসেস ল। ধরো যে গসেস ল ফর ম্যাগনেটিক ফিল্ড। এবার তো হোয়াট শুড বি দ্য রাইট সাইড? আচ্ছা, আমি একটু ব্যাখ্যা করি। সেটা জিনিসটা হচ্ছে এরকম যে এখানে একটা জিনিস দেখো যে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে রো ভি হবে, তাদের এখানে চার্জ ডেনসিটি বলে কিছু ব্যাপার থাকে আর কি। তো ধরো আমি একটা ম্যাগনেটিক ফিল্ড আইদার পার্মানেন্ট ম্যাগনেট হোক বা ওয়্যার ব্যবহার করে হোক, যেভাবে হোক আমি একটা উই হ্যাভ ক্রিয়েটেড এ ম্যাগনেটিক ফিল্ড সাপোজ। তো আমরা যদি বলি যে এটা আমার একটা ম্যাগনেট আছে, ধরা যাক এটা ওকে, এটা হলো আমাদের একটা ম্যাগনেট। তো ইলেকট্রিক ফিল্ডের একটা মানে সুবিধা ছিল যে এখানে আমি যদি এখানে কিউ পরিমাণ চার্জ রাখি, এটা কিন্তু যে মানে প্লাস কিউ চার্জ রাখলে এরকম কিছু পরিমাণ ফ্লাক্স ছড়াই পড়ছে আর কি। তো এখানে যেটা হয় সেটা হলো যে আমি কিন্তু চার্জটাকে আইসোলেট করতে পারি। তো তোমার মনে হয় যে আমার মানে 10 কুলম্ব চার্জ একসাথে করে এখানে পজিটিভ 10 কুলম্ব সাথে একটা প্যাকেটে ভরে নিয়ে যাব, তো সম্ভব এটা। আশেপাশে কোনো নেগেটিভ চার্জ থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রে একটা ব্যাপার হলো যে তুমি চাইলে একটা ম্যাগনেটকে কেটে তোমার হয়তো মনে হলো যে আমি নর্থ সাউথটা নিয়ে চলে যাব, সাউথকে রেখে নর্থ নিয়ে চলে যাবো আর কি। তো একদম মাঝখান থেকে কেটে শুধু নর্থটা নিয়ে যাব। হ্যাঁ, তো এটা সম্ভব কিনা? দ্য আনসার ইজ নো। কেন সম্ভব না? তার কারণ হচ্ছে যে একটা ম্যাগনেট যখন কেটে তুমি নর্থকে নিয়ে যেতে চাইবা, তখন অপর মাথায় অটোমেটিক্যালি একটা সাউথ তৈরি হবে, একটা নর্থ তৈরি হয়ে যাবে। তো যার ফলে এটাকে বলা হয় যে তোমার এখানে আইসোলেটেড কোনো ম্যাগনেটিক মানে পোল এটা থাকা সম্ভব না, কিন্তু যে শুধু নর্থ বা শুধু সাউথ কোথাও এক্সিস্ট করছে, দিস ইজ নট পসিবল। কিন্তু তোমার একটা চার্জের ক্ষেত্রে কিছু পরিমাণ পজিটিভ চার্জ বা কিছু পরিমাণ নেগেটিভ চার্জ এটা আছে, এটা সম্ভব। এই জন্য আমি যদি মনে করো যে কোনো একটা পোর্শনকে এরকম একটা গসিয়ান সারফেস দিয়ে ঢেকে ফেলতে চাই, ধরো এটা ঢেকে ফেললাম, এটা গসিয়ান সারফেস দিয়ে এই অংশটা ঢেকে ফেললাম, তাহলে এখানে কিন্তু নর্থ এবং সাউথ দুটাই আছে। কিন্তু যদি আমি এইটা ঢেকে ফেলি একটা গসিয়ান সারফেস দিয়ে, তাহলে শুধু কিউ আছে, মাইনাস কিউ নাই, আনলেস ওই মানে এটাকে অন্য
যদি আমি নিজে থেকে আগে থেকে রাখি তাহলে আছে, কিন্তু এখন মনে করো নাই, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কোনো নেগেটিভ চার্জ তৈরি হওয়ার সুযোগ নাই। বাট এখানে কিন্তু তুমি চাইলে একটা কোনো একটা পোর্শনকে তো বা পুরোটাকেই তুমি যদি একটা গসেন, ধরো এই পুরোটাকে একটা গসেন সারফেস দিয়ে ঢেকে দিতে চাচ্ছ, বা এটা একটা পার্টকে ঢেকে দিতে চাচ্ছ, তাহলে সকল ক্ষেত্রেই কিন্তু এখানে নর্থ থাকতে সাউথ থাকবেই, অর্থাৎ নিউট্রালাইজ অবস্থায় আছে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু খেয়াল করে দেখো, এই যে কিছু পরিমাণ নর্থ থাকলে সাথে সাথে কিছু পরিমাণ সাউথ অটোমেটিক্যালি আছে। তুমি এটা থেকে মানে এর কোনোটা বাদ দিয়ে দিতে পারছো না। সুতরাং এটা পুরোটাকেই তুমি একটা গসিয়ান সারফেস দিয়ে ঢাকো বা একটা অংশকে ঢাকো, কিছু যায় আসে না, এটা নিউট্রালাইজ। তার মানে এখানে কোনো কোনো মানে আইসোলেটেড কোনো পোল বা চার্জ নাই। ম্যাগনেটিক চার্জ আসলে ম্যাগনেটিকের ক্ষেত্রে পোল আর চার্জ সমার্থক আর কি। তো আমি যদি কখনো বলি আইসোলেটেড ম্যাগনেটিক চার্জ, তাহলে বুঝতে হবে যে ওইটা আইসোলেটেড পোলকে বোঝানো হচ্ছে, যে নর্থ বা সাউথ পোলকে বোঝানো হচ্ছে। তাহলে আমি এখানে গসিয়ান সারফেস যেভাবেই ধরি না কেন, এটা নিউট্রাল অবস্থায় আছে, কিছু নর্থ থাকলে কিছু সাউথ অটোমেটিক্যালি আছে সেখানে। এই জন্য ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে ডেল ডট বি যদি কখনো লেখা হয়, ইট মাস্ট বি জিরো। ইজ ইট ক্লিয়ার অর নট? ঠিক আছে, কারণ হলো এখানে এই জন্য এইটার একটা অতিরিক্ত নাম আছে। এই যে ইকুয়েশনটা যে ডেল ডট বি ইজ ইকুয়াল টু জিরো, এটা একটা এক্সট্রা নাম আছে। আমি যদি বলি যে কোনো সময় আমি যদি বলি ডেল ডট বি ইজ ইকুয়াল টু জিরো, অথবা ইকুইভ্যালেন্টলি ডেল ডট এইচ ইজ ইকুয়াল টু জিরো, একই কথা কিন্তু, কারণ হলো বি ইজ ইকুয়াল টু মিউ এইচ। সো আমি যদি এখানে বি এর জায়গায় মিউ এইচ বসাই দিই, তাহলে মিউ দিয়ে ভাগলে এটা পাওয়া যাবে, রাইট? তো এই যে ফর্মুলাটা লেখা হলো, এটা দুইটা নাম, ঠিক আছে? একটা হলো যে গসেস ল ফর ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি গসেস ল ফর, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, দুটার যে কোনোটাই। অথবা এটার আরেকটা নাম আছে, ঠিক আছে? অর এটাকে বলা হবে যে মানে নন এক্সিস্টেন্স অফ আইসোলেটেড ম্যাগনেটিক চার্জ, আইসোলেটেড ম্যাগনেটিক চার্জ। অর্থাৎ ম্যাগনেটিক চার্জ আইসোলেট অবস্থায় রাখা যায় না, এটাকে গাণিতিকভাবে কিন্তু এটা এই যে আইদার এটা অথবা এটা লেখা যায়। ইকুইভ্যালেন্টলি তোমার ইন্টিগ্রাল ফর্মটা হবে, তো এটা দিয়ে বা এটা জেড দিয়ে বলো, ইকুইভ্যালেন্ট ইন্টিগ্রাল ফর্মটা হবে বি ডট ডিএস ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা আমরা ডেল ডট বি, যদিও এটা রাইট সাইড জিরো, হেন্স এটা খুব তারপরেও এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা খেয়াল রাখবো আমরা। এখন এইটা থেকে আমরা খুব সুন্দর একটা ডেরিভেশনে যাবো এখন। তো ডেরিভেশনটা কেমন একটু দেখাই নেই আগে। সাপোজ আমি যেটা এইমাত্র পেলাম সেটা হচ্ছে ডেল ডট বি ইজ ইকুয়াল টু জিরো। এখন ভেক্টর পড়ার সময় তোমার এমন একটা ইকুয়েশন সচরাচর আমরা দেখি, সেটা হচ্ছে যে কোনো একটা ফিল্ড, যে কোনো ধরা যাক, আমি বললাম আন্দাজে বললাম, ধরা যাক এফ একটা ভেক্টর। তো তুমি যদি কোনো একটা ভেক্টরের প্রথমে কার্ল নাও, ওকে, তারপরে ওইটারই আবার যদি তোমার করে গ্রেডিয়েন্ট নাও, সরি মানে ডাইভারজেন্স নাও, তার মানে লিখবো কিভাবে? এভাবে। আবার বলছি, কোনো একটা ফিল্ড, সে এফ হোক এ হোক বি হোক যাই হোক না কেন, যে কোনো একটা ফিল্ডের তুমি যদি প্রথমে এটা কার্ল নাও, তারপরে যা পাওয়া গেল তার যদি আবার তুমি মনে করো যে ডাইভারজেন্স নাও, তাহলে হোয়াট এভার মে বি দ্য ফিল্ড যাই হোক না কেন, রেজাল্ট উইল বি অলওয়েজ জিরো। এইটা একটা ম্যাথমেটিক্যাল আইডেন্টিটি, মানে এটা যে কোনো ভেক্টরের জন্য এটা ট্রু, অলওয়েজ ট্রু, এটা ম্যাথমেটিক্যালি ট্রু, এটা এই যেটা। তো এই ম্যাথমেটিক্সটা দেখে কিন্তু একটু সুন্দর একটা জিনিস কিন্তু আমি ডিরাইভ করতে পারছি, কি সেটা বোঝার চেষ্টা করি। এখানে দেখো বলা আছে যে ডেল ডট বি ইকুয়াল টু জিরো, এই যে বাম পাশেটা দেখো। তাহলে আমরা তো জানি যে ডান পাশেটা থেকে জানি যে কোনো একটা ফিল্ডে যদি প্রথমে কার্ল নেই, তারপরে তার যদি আবার মনে করো ডাইভারজেন্স নেই, রেজাল্ট উইল বি অলওয়েজ জিরো। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে বি এর ডাইভারজেন্স জিরো। তাহলে ডান পাশের এই ফর্মুলা কি আমরা এমন একটা কমেন্ট করতে পারি যে বি মাস্ট বি কার্ল অফ অ্যানাদার ভেক্টর, যেটা জানি না আমি এখনো কোন ভেক্টরের কার্ল।
বিষয়টা ধরতে পারছি কিনা। ম্যাথমেটিক্যালি যেহেতু আমি বলছি যে বি এর ডাইভারজেন্স 0, তাহলে নিশ্চয় বি অন্য কোনো আরেকটা ভেক্টরের কার্ল হবে, কারণ আমরা তো জানি যে কার্ল, যে কোনো একটা ভেক্টরের কার্ল নিয়ে তারপর সেটা ডাইভারজেন্স নিয়ে রেজাল্ট উইল বি 0। তাহলে আমি যেহেতু বি এর মানে ডাইভারজেন্স আমি 0 পাচ্ছি, তাহলে কি আমি বলতে পারি যে বি অবশ্যই অন্য কোনো একটা ভেক্টরের কার্ল হবে, তাই না? কারণ ম্যাথমেটিক্যালি তো এটা ট্রু। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে ধরা যাক অন্য যে ভেক্টরের কার্ল সেটা মনে করে A, তাহলে এটা যে বি যদি মনে করো যে আমি বলতে পারি যে যে মানে কার্ল অফ এ, ঠিক আছে, এইটা এটা 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 তার আবার যদি আমি ডাইভারজেন্স নিই তাহলে এটা তো 0। তাহলে এইটা যদি আমি বি চিন্তা করি তাহলে তো এটা ট্রু হয়ে যাচ্ছে। তো ধরা যাক বি হচ্ছে সেই ভেক্টর যার কার্ল নিলে, ঠিক আছে, মানে এ হচ্ছে এমন একটা ভেক্টর যার কার্ল নিলে বি পাওয়া যায়। তাহলে আমি কিন্তু এখান থেকে বলতে পারি যে বি মাস্ট বি কার্ল অফ সামথিং। তাহলে ওই সামথিংটা ধরো এ ভেক্টর। তাহলে কি আমরা বলতে পারি যে বি ভেক্টর ইজ ইকুয়াল টু জাস্ট কার্ল অফ অ্যানাদার ভেক্টর এ। ম্যাথমেটিক্যালি ট্রু। এই যে অ্যানাদার যে যার কার্ল নিলে বি পাওয়া যায় সেই ভেক্টরটার একটা নাম আছে, ওইটাকে বলা হচ্ছে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। তো উইল কল ইট ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, এরকম ব্যাপারটা। ওকে, তাহলে তাও তোমার যদি মানে রেডিলি এখন জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, তা ফর দ্য টাইম বিং একদম ইনস্ট্যান্ট একটা আনসার বলা যায়। সেটা হচ্ছে যে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, যেটাকে আমরা ক্যাপিটাল এ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা এমন একটা ভেক্টর যার কার্ল নিলে ম্যাগনেটিক ফিল্ড বি পাওয়া যায়। তার মধ্যে এইটা হচ্ছে ডেফিনেশন, এইটা ডেফিনেশন। আবার বলছি সেটা হলো যে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, যেটাকে আমরা এ ভেক্টর দিয়ে, ক্যাপিটাল এ ভেক্টর দিয়ে এক্সপ্রেস করি, এটা এমন একটা ভেক্টর যার কার্ল নিলে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যায়। তার মানে জাস্ট এন্টি কার্ল অফ বি আর কি, সোজা কথা। যেমন আমরা ইনভার্স ফাংশন অফ বি, সোজা কথা। আমরা বলি যে যেহেতু বি ইজ ইকুয়াল টু এখানে কার্ল অফ এ, তাহলে এ হবে এন্টি কার্ল অফ বি। এন্টি কার্ল অবশ্য বের করাটা তো সোজা না, কার্লের ইনভার্স ওইটা মানে ওইভাবে ঠিক সরাসরি বের করা যায় না, এটা টেকনিক্যালি বের করতে হয়, আমরা সেটা পরে দেখবো আর কি। তাহলে এই মুহূর্তে আমরা একটা ডেফিনেশন দিতে পারলাম, দিস ডেফিনেশন ইজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমরা বলি যে মানে এ হচ্ছে এমন একটা ভেক্টর যেটাকে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল বলা হয়, এমন একটা ভেক্টর যার কার্ল নিলে ম্যাগনেটিক ফিল্ড বি পাওয়া যায়। সো দিস ইজ দ্য মানে ডেফিনেশন। তো আমরা একটু, তো আমরা ডেফিনেশনে যদি যাই তাহলে তো কসেস ল প্রথমে লেখা হইলো। ওকে, তারপর আমরা যেটা এখানে দেখলাম যে আমরা ম্যাথমেটিক্যালি কনক্লুড করতে পারি এরকম, যেহেতু ডেল বি ইকুয়াল টু 0, সো বি মাস্ট বি, ঠিক আছে, এমন একটা কিছু যে কিনা হবে আসলে যে কার্ল অফ এ। এই তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফর্মুলা, যে বি এমন একটা ভেক্টর যা এ এর কার্ল নিলে পাওয়া যায়, এই এটাকে বলা হয় ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। ওকে, আচ্ছা, তো এইটাকে আমরা মানে একটা নতুন একটা ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল নিয়ে আমরা এটাকেই করলাম, ঠিক আছে। এখন এইটা বোঝাই যাচ্ছে যে কি হবে তাহলে, এটা এটা মানে কার্ল অফ, এখানে কার্ল অফ এ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু অলওয়েজ 0 আমরা জানি। সুতরাং এখানে বি ইজ ইকুয়াল টু জাস্ট কার্ল অফ এ ধরলে আমাদের কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল এমন একটা জিনিস, ঠিক আছে, যার কার্ল নেওয়ার পরে ডাইভারজেন্স নিলে 0 হয়, এবং শুধু কার্ল নিলে সেটাকে মানে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি বলি আর কি। ওকে, তো হোয়াট ইজ দিস ইউনিট? তো তোমার যে বি ইজিক্যাল টু মিউ, এখান থেকে ইউনিট পাওয়া যায়, খেয়াল করো, এটা তোমার বি ইজিক্যাল টু মানে এখানে কার্ল অফ এ, এখান থেকে কিন্তু ইউনিট পাওয়া যাবে। বি এর ইউনিট কি? বি এর ইউনিট হচ্ছে টেসলা। টেসলার আর এক নাম হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। এই ডেলের মধ্যে কি আছে? ডেল বাই ডেল এক্স, প্রত্যেকটাই কিন্তু দেখো ডেল বাই ডেল এক্স, এক্স ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই, তার মানে নিচে কিন্তু মিটার আছে একটা, আর এটা ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার। আর এখানে হচ্ছে এ এরটা জানি না, সো ওইটা মনে করো এরকমই রাখলাম, আর এটা হচ্ছে অনলিমিটার স্কোয়ার, অনলিমিটার। তাহলে এখান থেকে এ এর ডাইমেনশনটা পাওয়া যাবে। তাহলে এ ডাইমেনশন কি আসে? মিটারে একটা চলে যায়, তাই না? চলে গেলে এ এর যে ইউনিট যেটা
সেটা হচ্ছে ওয়েবার পার মিটার। সেটাই বলা হচ্ছে এখানে ইউনিট, যে এর এসআই ইউনিট হচ্ছে ওয়েবার পার মিটার। ওকে, তার মানে এটা হলো এটাই হলো ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালের একেবারে মূল কথা, যেটা আমাদের এখনকার আলোচনার বিষয় আর কি। এনি কোশ্চেন? এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা বলো? আচ্ছা, ওকে, তাহলে আমরা আরেকটু আগে যে এটা থেকে আরো সুন্দর একটা জিনিস, এখন এই যে ইকুয়েশনটা এখানে লেখা হলো যে বি ইজিক্যাল টু মানে কার্ল অফ এ, তো এ কিন্তু কারেক্টলি নির্ণয় না করা পর্যন্ত, অর্থাৎ এর আমি মানে একটা এক্সপ্রেশন বের না করা পর্যন্ত কিন্তু এটা নেচার সম্পর্কে জানি না। ডেফিনেশনটা ম্যাথমেটিক্সের সাথে মিল রেখে শুধু দেওয়া হয়েছে। ওকে, কিন্তু স্যার আমরা উপরেরটা কোন কাজে লাগাবো স্যার? যেটা ডেল ডট ডেল ক্রস এ স্যার, এটা ফাংশন 0 স্যার। হ্যাঁ, তো ওইটা কাজে লাগাই তো পরেরটা লেখা হয়েছে তোমার। ওকে স্যার। ডেল ডট ডেল ক্রস এ ইজিক্যাল টু 0 ওটা কাজে লাগাই তো বি ইজিক্যাল টু কার্ল অফ এ লেখা হয়েছে, তাই না? ওকে, তাহলে এখানে খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু বিষয়গুলো এটা আমরা খেয়াল রাখবো যে মানে এই বি ইজিক্যাল টু কার্ল অফ এ এই ইকুয়েশনটা যদি আমি শুধু এই ইকুয়েশনটা দেখি, তাহলে কিন্তু আসলে এ সম্পর্কে এমন কিছু ধারণা করা যায় না শুধু নাম ছাড়া। এখন আমরা এর নেচার যদি না জানি, তাহলে বা এর এ কে বের করা যায় এমন কোনো ইকুয়েশন যদি আমরা না জানি, তাহলে কিন্তু এটা আসলে এখনো মানে খুব একটা কার্যকর কিছু না। এখন আমরা এর একটা এক্সপ্রেশন বের করতে যাচ্ছি, ঠিক আছে, যে হোয়াট ইজ এ এটা বোঝার জন্য। এখন আমরা যদি মনে করো যে এর আগে বা এখানে সিম্পলি আমরা যদি বলি যে ডেল ক্রস এ ইজিক্যাল টু ডেল ক্রস বি ইজিক্যাল টু মিউ জে, এটা তো আমরা আগেই জানি, তাই না? ডেল ডট বি ইজিক্যাল টু 0, কিন্তু ডেল ক্রস কি হবে? আমরা যদি বলি যে ডেল ক্রস বি, ঠিক আছে, তাহলে এইটার ফর্মুলা কি ছিল মনে আছে না? নাই? অ্যাম্পিয়ারস ল। স্যার মিউ ইনটু কারেন্ট ডেনসিটি। হ্যাঁ হ্যাঁ, তার মানে আসলে ছিল হয়তো এইভাবে, আমি দুইটাই লিখছিলাম কিন্তু যে আমি এইচ দিয়ে যদি লিখি, হ্যাঁ, তাহলে হবে শুধু জে, আর যদি বি দিয়ে লিখি তাহলে হবে মিউজে। তাহলে ওইটা এখন বি দিয়ে লিখছি, তাহলে কিন্তু মিউজে লিখে দেব, লিখলাম। তো এখন আমি যেহেতু এর এক্সপ্রেশন চাচ্ছি, তাহলে বি এর জায়গায় এর ভ্যালুটা বসাই দিই, মানে ওই যে কার্ল অফ এটা বসাই, তাহলে মানে এটা আর এখানে কি হবে আরেকটা কার্ল, তাহলে এখানে এখানে কি লিখবো তাহলে? হ্যাঁ, এখানে আমরা লিখবো যে এইটা ইজিক্যাল টু এখানে মিউ জে বসাই দিলাম। এখন হোয়াট ইজ দ্য লেফট সাইড? আচ্ছা, লেফট সাইডের একটা ব্যাপার হলো, দেখো, ডু ইউ রিমেম্বার ব্যাক ক্যাব রুল? মনে আছে তো না, যে ব্যাক ক্যাব রুল? যেমন আমি যদি এখানে রিভিউ করি, যেমন এ ক্রস বি ক্রস সি মনে করো, তাহলে এটা কিভাবে হবে? এটা মাঝখানেরটা দিয়ে শুরু, দ্যাট ইজ বি দিয়ে শুরু, আর বাকি দুটো ডট, তারপর ফর্মুলার মাইনাস, তারপর সি দিয়ে শুরু, বাকি দুটো ডট, এটা হলো ব্যাক ক্যাব রুল। তো এখানে যে এই দুটা কিন্তু দেখোটা আগে থাকতে পারে, যেমন এ এবং সি আগে ডট নিয়ে বিটা এখানেও লিখতে পারো, এখানে সিটা এখানেও লিখতে পারো আর কি। তাহলে এখানে তুমি এই যে এইটা দিয়ে শুরু করো, তাহলে বাকি দুটা ডট, তাহলে এটা দিয়ে শুরু করি, ঠিক আছে, তাহলে এখানে মনে করো এটা আগে রাখলাম, আর বাকি দুটা ডট মানে এটা হলো ফার্স্ট টার্ম, ব্যাক ক্যাব লিখছি আর কি, মাইনাস, এবার ভিতরে এটা লিখবো, তাই না? তাহলে এটার নাম কি? আগে লিখো না, এমনি দেখো আগে, ঠিক আছে, আমি কি লিখি? ধরো আমি এ লিখলাম, লিখে বাকি দুটো ডট, তো যেহেতু এটা একটা অপারেটর, এই জন্য একটু মানে এটাকে পরে লিখতে হবে, ব্যাক ক্যাব রুলই লিখবো, কিন্তু সিটাকে পরে লিখবো আর কি, বা এখানে এটাকে পরে লিখবো। দ্যাট ইজ এইভাবে লিখলে এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ মনে করো যে এটা একটা অপারেটর, দুইটা অপারেটর কার উপরে অপারেট হচ্ছে? এর উপরে, এই জন্য এটা পরে লিখতে হবে, এই জন্য এটা এভাবে লিখবো না, না লিখে এখানে লিখবো হচ্ছে এটা এভাবে লিখবো। দেখো, কে বোঝো না এটা? তুমি যদি কখন লেখো সাইন থিটা, ধরো সাইন থিটা লিখছো কোথাও, মানে একজন যদি থিটা সাইন লেখে তার তো কোনো মিনিং নাই,
তাই না? থিটা সাইন এটা কোনো মানে নাই তো, কারণ সাইনের ধর্মই হচ্ছে যে এটা কোন একটা অ্যাঙ্গেলের উপরে যখন অপারেট হবে তখন আগে সাইন বানান করে লিখতে হবে, তারপরে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলের উপরে সে অপারেট হচ্ছে। ওকে, এই জন্য সাইন থিটা মিনিংফুল, কিন্তু থিটা সাইনের কোনো মানে নাই কিন্তু। তো এইভাবে আমরা এটা লিখলাম, তাহলে রাইট সাইড যা ছিল তাই লিখে দিলাম, দ্যাট ইজ মিউ জে। ওকে, আচ্ছা, ম্যাথমেটিক্যালি এই জিনিসটাকে আমরা জাস্ট ইগনোর করি আর কি, এটাও নাই, এটাও নাই, এটা বিশেষ কেসে কিন্তু এটাও জিরো হয়ে যাবে। তার মানে থাকবে হচ্ছে এই যে এই দুটো টার্ম। ওকে, তাহলে এখানে মাইনাস, ঠিক আছে, আমরা লিখবো যে ডেল ডট ডেল, ঠিক আছে, তার সাথে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ জে, এটা তো ভেক্টর এটা। আচ্ছা, এখন একটা কাজ করবো আমরা, কাজটা হচ্ছে যে এই যে ডেল ডট ডেল এইটার একটা ডেফিনেশন দেবো, দেখি ওটা একটা ডেফিনেশন এখানে দেওয়া যায় কিনা। ডান পাশে আমরা এটা বিস্তারিত বলে নেই, আগে বলে নিয়ে তারপরে এখানে সরাসরি লিখে দেবো আর কি। তো ম্যাথমেটিক্যালি ডেল ডট ডেল ডেফিনেশনটা আসলে কি? ওকে, ধরো আমি যদি বলি যে এখানে ওকে ডেল ডট ডেল এটা ডেফিনেশন কি দেখতে চাই, মনে করো ডেল ডট ডেল ইজ ইকুয়াল টু, তো এটা নর্মালি কি জিনিস, ধরো শুধু ডেল হচ্ছে, তো আমরা এটা জানি যে এক্স ক্যাপ ডেল বাই ডেল এক্স প্লাস ওয়াই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই প্লাস জেড ক্যাপ ডেল বাই ডেল জেড, এটার সাথে আবার তারই আবার ডট, তাহলে এটারই আবার ডট আসছে, এটা প্লাস ওয়াই ক্যাপ ডেল বাই ডেল ওয়াই, আর এটা হলো জেড ক্যাপ ডেল বাই ডেল জেড। তো এটা যদি নাও তাহলে এক্স এর সাথে এক্স এর ডট নিলে 1 হয়ে যায়, আর ডেল এক্স এর উপর অপারেট হলে ডাবল ডেরিভেটিভ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, এবং বাকি টার্মগুলো একই রকম, ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার, আর এটা হবে ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার, এবং ডট থাকার কারণে স্কেলার হয়ে যাবে কিন্তু এটা। ওকে, আরেকটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য লেফট সাইড, এখানে দেখো যে ডেল ডট ডেল নিজের সাথে নিজের ডট নিলে কি হয়, তার ম্যাগনিটিউড স্কোয়ার হয়, পি ডট পি এই কথাটার মানে কি, আমি যদি কখনো লিখি যে, মনে করো আমি লিখলাম যে পি ডট পি, এটার মানে কি, এটার মানে হচ্ছে পি এর মান ইন্টু আরেকটা পি এর মান ইন্টু মধ্যবর্তী কোণের কস, দ্যাট ইজ কস 0, তার মানে এটা কিন্তু আসলে পি স্কোয়ার। তাহলে এই ডেল ডট ডেল এটাকে ডেল স্কোয়ার লেখা যাবে, যেখানে ডেল স্কোয়ার হচ্ছে এটা, এই যে ডেল স্কোয়ার বাই ছোট হাতে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। সুতরাং আমি লেফট সাইডকে এইভাবে লিখে দেবো, কিন্তু মাথায় রাখবো যে আসলে কিন্তু এটা, তার মানে এখানে লিখবো সে ডেল স্কোয়ার এ ইজ ইকুয়াল টু মাইনাস মিউ জে, যে ভেক্টর। তো এইটা একটা নাম আছে, এই যে ডেল স্কোয়ারের যে নাম ওইটাকে আমরা বলি হচ্ছে ল্যাপ্লাসিয়ান, এটা একটা ভেক্টর এবং স্কেলার কিন্তু এটা, তাহলে ডেল স্কোয়ার এর নাম হচ্ছে ল্যাপ্লাসিয়ান, এবং এইটার মিনিং হলো ডেল স্কোয়ার মানে হলো এই যে এটা যে লিখছি ডান পাশে একবার, সেটা হচ্ছে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। এই কোর্সে আরো ইউজ হবে এটা সামনে। তো এই যে ইকুয়েশন যেটা লিখলাম যে ডেল স্কোয়ার, এখানে ডেল স্কোয়ার এ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস মিউ জে ভেক্টর, অথবা বাম পাশে নিয়ে এসে প্লাস ও লিখতে পারো আর কি। তো এইটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ভেক্টর পয়সন ইকুয়েশন, ঠিক আছে, এটার নাম হলো ভেক্টর পয়সন ইকুয়েশন, লিখে দেওয়া আছে উপরে দেখো, ভেক্টর পয়সন ইকুয়েশন বলা হবে এটাকে। তো ভেক্টর পয়সন ইকুয়েশন এটা ফিজিক্যালি কি মিন করে, এটা মিন করে উই হ্যাভ গট এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে, ইনভলভিং এ ভেক্টর, অর্থাৎ এটা কি নাম দিয়েছিলাম, ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল বলছি আর কি, তো শুরুতে ডেফিনেশন দিচ্ছি আর কি, দিস ইজ কল্ড ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল। এখন এই ইকুয়েশনের তাহলে গুরুত্ব কি, গুরুত্ব হচ্ছে ইফ উই সলভ দিস ইকুয়েশন উই উইল গেট এ ভেক্টর। ম্যাথমেটিক্সে সবচেয়ে বেশি কিন্তু ভেক্টর মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সবচেয়ে বেশি ইউজ হয়, ইঞ্জিনিয়ারিং এ
যে কোনো প্রবলেম যদি আমরা সলভ করতে চাই, তাহলে এটা অন্য অনেক সাবজেক্ট পড়ার সময় কিন্তু আমরা এটা দেখছি যে ধরো যে কোনো একটা মানে ভেরিয়েবলের মান আমি বের করব, তাহলে ওই ভেরিয়েবল দিয়ে আমি যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি, তাহলে ওই ভেরিয়েবলের মান বের করা, কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার অসংখ্য টুল আছে যেটা ম্যাথমেটিক্সে সবসময় অ্যাভেলেবেল। এই জন্য আমি যদি কখনো মানে যার জন্য সলভ করতে চাই ওটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমার সামনে থাকে, তাহলে কিন্তু মোটামুটি আমার দায়িত্ব শেষ। তখন এটা ম্যাথমেটিক্সের ঘাড়ে চাপাই দিলাম। ওকে, অর্থাৎ ম্যাথের যে কোনো টুল দিয়ে, আইদার কম্পিউটার টুল হোক বা ম্যাথমেটিক্যালি এটা হাতে কলমে হিসাব করে হোক, উই ক্যান সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত নিয়ে আসাটা হচ্ছে ইঞ্জিনিয়ারের কাজ। যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন চলে আসছে তখন উই ক্যান ইউজ এনি ম্যাথমেটিক্যাল টুল। তাহলে আমি কিন্তু মেইন অংশটা এনে দিয়েছি। এখন তোমার যদি বলা যে এখান থেকে এর জন্য সলভ করো, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন যে নিয়মে সলভ করে ঠিক সেই নিয়মে সলভ করা যাবে। এখানে সলভ করা খুব সোজা। হচ্ছে ডেল স্কোয়ারের জায়গায় যে ল্যাপ্লাস ডেল বাই স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার, এটা এ জায়গায় বসাই দিতে হবে। ওকে, তো বসাই দিয়ে তারপরে এটা প্রত্যেকটা অংশকে আলাদাভাবে সলভ করলে সলিউশন আসবে। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল রাখবো, সেটা হচ্ছে যে উই আর নট মানে গোয়িং টু শো দ্য হোল প্রসেস অফ সলিউশন। প্রত্যেকটা মানে একদম টু দ্য পয়েন্টে লাইন বাই লাইন সলিউশনের প্রসিডিউর দেখাবো না এখানে, কারণ এটা আগে বলেছি এটা ম্যাথমেটিক্সের কাজ। তা আমরা করবো কি, সলিউশনটা ডাইরেক্ট লিখে দেবো, দ্যাট ইজ উই ক্যান সলভ ইট আর কি। এই যে সলভ করলে যেটা হবে সেটা এখানে লিখে দেওয়া আছে। তো মনে রাখবো যে এই 3 রকমের সলিউশনের মধ্যে যে কোনোটা ব্যবহার করা যাবে। কারণ আমরা জানি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে, কিন্তু তো আমরা এখানে এই সলিউশনটা ব্যবহার করবো আর কি। তো বি কেয়ারফুল। এটা হলো মানে আমাদের সলিউশন। তাহলে প্রথমটা বলা হচ্ছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ বাই 4 পাই। এখানে লক্ষ্য করো যে ডিভি, যেটা এখানে কারেন্ট ডেনসিটির মাধ্যমে সলিউশন চাইলে এটা, যেখানে আর হচ্ছে যে দূরত্বে আমি সলভ করতে চাই। ফর এক্সাম্পল আমি ধরো একটা মনে করো কোন একটা এরকম একটা কন্ডাক্টর নিয়ে কাজ করছি, সাপোজ দিস ইজ কন্ডাক্টর। তখন যদি বলা হয় যে এটা থেকে আর ক্যাপিটাল আর দূরত্বের কোনো বিন্দুতে আমাকে এ বের করতে হবে, মনে করো। তো এটা যদি এ বের করতে চাই, তাহলে তোমার যদি মনে করো যে এই যে এর ভিতরে কারেন্টটা যাচ্ছে, তো তোমার যে কারেন্ট ডাইরেক্ট জানা না থাকে, যদি মনে করো যে জানা থাকে, দ্যাট ইজ কারেন্ট ডেনসিটি জানা থাকে, তাহলে এ নাম্বার ইকুয়েশনটা ব্যবহার করব। ওকে, নাম্বার 2 হচ্ছে যদি মানে যে জানা নাই কিন্তু সরাসরি কারেন্টটা জানা আছে, তখন আমি 2 নাম্বারটা ইউজ করব। ওকে, আর মনে করো যে তোমার এখানে সারফেস চার্জ ডেনসিটি জানা আছে, তখন আমরা ঠিক আছে যে 3 নাম্বারটা ইউজ করব। এবং এগুলো কিন্তু সব ডেনসিটি, যেমন এখানে যে হচ্ছে কারেন্ট ডেনসিটি, এখানে আই হচ্ছে কারেন্টের মান এবং সাথে ডিএল গুণ আছে, আইডিয়াল কারেন্ট এলিমেন্ট আর কি। আর এখানে হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি কে, যেটাকে আমরা রো এস বলতাম, একই জিনিস, তাহলে কে ইনটু ডিএস। ওকে, এটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্ট হতেও পারে নাও হইতে পারে, তখন জে এর এক্সপ্রেশন বসাই দিতে হবে। আর এখানে কে কনস্ট্যান্ট অবশ্যই, ঠিক আছে। এখানে আই যেটা আছে এটা কিন্তু ডিএল এর উপর ডিপেন্ড করে না, এটা বাইরে নিয়ে আসা যাবে, এলআই ফাংশন না এটা। কিন্তু আইডিয়াল একসাথে রাখা হয়, এটা একটা ট্র্যাডিশন, কারণ এটাকে কারেন্ট এলিমেন্ট বলে। ওকে, এটা কিন্তু আসলে একটা কারেন্ট এলিমেন্ট, এই জন্য আইডিয়ালকে আমরা একসাথে রাখি আর কি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে এখন 3 ধরনের সলিউশন, যেটা গিভেন থাকে তার উপর বেস করে 3 রকম সলিউশন হয়। তো আমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে মাঝেরটা, ঠিক আছে। দিস সলিউশন উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট সলিউশন, এই যে এইটা। আমি কারেন্ট ডাইরেক্ট ব্যবহার করে ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল হিসাব করব। টিউটোরিয়াল ক্লাসে এটার এক্সাম্পল থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওই এক্সাম্পল থেকে ডাইরেক্ট আমরা করতে পারবো। তো নাও আমি যে মানে ফর্মুলাটা যদি কখনো লিখতে চাই, ঠিক আছে, হোয়াট উইল বি দ্য ফর্মুলা। তো এই 3টা যে কোনোটাই কিন্তু আসলে ফর্মুলা, এটা ভেক্টর ম্যাগনেটিক পোটেনশিয়াল সলভ করার ফর্মুলা, ঠিক আছে। এটা খেয়াল রাখবো আর কি। তো আশা করি এটা যদি আমি ফাই দিয়ে বলি, তাহলে সিম্পলি ফাই এর মানের সাথে এটার একটা সম্পর্ক আছে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি ডট মনে করো ডিএস, এটা তো আমরা জানি। সুতরাং আমি যদি এ দিয়ে এ এর মাধ্যমে ফর্মুলাটা লিখতে চাই, তাহলে উইল গেট দিস, এটা ওভার দ্য সারফেস। তাহলে এখানে এখন বি এর জায়গায় আমি কিন্তু এটা লিখে দিতে পারি, এটা ডট ডিএস।
ডট আছে কিন্তু বি কেয়ারফুল, এখানে একটা ডট আছে, ডট টিএস এটা। এবং ইফ উই ইউজ স্টোকস থিওরেম, ঠিক আছে, উইল গেট অলসো দিস, যে এই একই জিনিস হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ ডট ডিএল। তাহলে স্টোকস থিওরেম হচ্ছে সার্ফেস ইন্টিগ্রালটাকে লাইন ইন্টিগ্রাল বানাই, দ্যাট ইজ এটা। তাহলে এটা যে কোনোটাই ফর্মুলা, কিন্তু যে ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস একদম শুরুতেই পেয়েছিলাম। তা আমি দ্বিতীয়টাতে যেটা করছি সেটা হচ্ছে সিম্পলি বি এর জায়গায় আমি কার্ল অফ এ বসাই দিছি, যেখানে এ হচ্ছে আমাদের ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল। ওকে, আর এখানে হচ্ছে ওভার দ্য লাইন এ ডট ডিএল দিয়েও ফাই এর মান বের করা যায়, দ্যাট ইজ এটা ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালের মাধ্যমে ফাই বের করা। তো এটা খেয়াল রাখবো আমরা। এনি কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আসলে একটা পার্ট, আমরা ফর্মুলাটা আগে ড্রাইভ করে নিলাম আর কি, এটা হলো একটা পার্ট। দ্য সেকেন্ড পার্ট অফ দিস টপিক, আজকে যে আলোচনার সেকেন্ড পার্ট যেটা, সেটাতে আমরা এখন আসি। ওকে, তো সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে যে ইন্ডাকটেন্স ক্যালকুলেশন। তো একটা কথা বলে দিই, সেটা হলো যে আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছিলাম তখন ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করছিলাম। তো এর খুব সুন্দর অ্যানালজি আছে একটা, সেটা হলো যে ইলেকট্রিক সার্কিটে যেটা ক্যাপাসিটেন্স, ম্যাগনেটিক সার্কিটে ওটা কিন্তু ইন্ডাকটেন্স, মানে এই দুটা কিন্তু অ্যানালগ মানে এদের মধ্যে সাদৃশ্য আছে আর কি। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক্স যেটা ক্যাপাসিট্যান্স যে ভূমিকা পালন করে, তোমার এখানে ম্যাগনেটিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাগনেটোস্ট্যাটিক্সের ক্ষেত্রে ইন্ডাকটেন্সের ভূমিকা সেটা। এটা বলা হচ্ছে ইলেকট্রিক ক্যাপাসিটর আর ম্যাগনেটিক ইন্ডাক্টর, দুটো কিন্তু আসলে প্রায় কাছাকাছি জিনিস। তো আমি যদি বলি যে আমি ইন্ডাকটেন্স ক্যালকুলেট করতে চাই কোনো একটা নির্দিষ্ট সিচুয়েশনে, দেন হোয়াট উইল বি দ্য ক্যালকুলেশন প্রসিডিউর অ্যান্ড হাউ টু ফাইন্ড দ্য ইন্ডাকটেন্স, ঠিক আছে, সেটা আমরা একটু দেখতে যাচ্ছি এখন। তো প্রথম হচ্ছে ডেফিনেশন। তো এখানে যে একটা জিনিস খেয়াল রাখবো আমরা, সেটা হচ্ছে যে আমরা যদি ইন্ডাকটেন্স ক্যালকুলেট করতে যাই, তাহলে যদিও দু রকম ইন্ডাকটেন্স আছে। আমরা এর আগের কোন একটা সাবজেক্টে ডিসি সার্কিট যখন পড়ি, তখন কিন্তু দু রকম ইন্ডাকটেন্স আমরা ডিফাইন করছিলাম। তার মধ্যে একটা ছিল সেলফ ইন্ডাকটেন্স ক্যাপিটাল এল, আর একটা হলো মিউচুয়াল ইন্ডাকটেন্স। ওকে, তো জেনারেলি যেটা হয় যে ইন্ডাক্টর যখন আমরা ক্যালকুলেট করতে যাই, সেলফটা আমরা ভালো করে পড়বো, আর মিউচুয়ালটা যখন লাগে তখন ব্যবহার করবা। তো এক্সপ্লানেশনটা আগে দেখবো। প্রথমে আমাদের একটা জিনিস জানা থাকতে হবে, সেটা হচ্ছে যে একটা সার্কিটে যদি মনে করো এন আইডেন্টিক্যাল টার্ম থাকে, তো নর্মালি ইন্ডাকটেন্স হচ্ছে পেঁচানো তারের কুণ্ডলী, যেমন এরকম কিছু একটা, এটা পেঁচানো তারের কুণ্ডলী, এটা সলিনয়েড টাইপের কিছু একটা। তো আমি এর ভিতরে একটা এক্সট্রা কারেন্ট দিতে পারি, এইভাবে একটা কারেন্ট দিতে পারি। কারেন্ট দিলে এটা কিন্তু আসলে মানে কারেন্টটা ফ্লাক্স তৈরি হবে, তখন এরকম একটা কিছু পরিমাণ ফ্লাক্স ভিতরে তৈরি হয়ে যাবে। ডিপেন্ডিং অন দ্য কারেন্ট, ডিরেকশন অফ দ্য কারেন্ট উইল গেট দ্য ডিরেকশন অফ দ্য ফ্লাক্স। এগুলো আমরা ছোট ক্লাসে পড়ছি আর কি। তো আবার আমি যদি একটা বাইরে থেকে কোনো একটা ম্যাগনেট নিয়ে আসি, তাও মানে এখানে কিন্তু একটা কি ফ্লাক্সের চেঞ্জ হবে ভিতরে। তো যেটা ঘটে সেটা হচ্ছে যে কি পরিমাণ ফ্লাক্স ভিতরে লিঙ্ক হচ্ছে, ওটাকে আমরা ফ্লাক্স লিঙ্কেজ বলি। এর এখানে বোল্ড করে দেওয়া আছে ফ্লাক্স লিঙ্কেজ। এই যে ফ্লাক্স লিঙ্কেজ যদি কখনো বলা হয় ফ্লাক্স লিঙ্কেজ, ফ্লাক্স লিঙ্কেজকে আমরা সাধারণত ল্যামডা দিয়ে এক্সপ্রেস করি, ল্যামডা, এবং এইটা ডেফিনেশন হচ্ছে এন ফাই, নাম্বার অফ টার্ন, ঠিক আছে, আর অ্যামাউন্ট অফ ফ্লাক্স, ঠিক আছে, ইন দ্য কয়েল। আবার শুনে সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এন ফাই, নাম্বার অফ, ঠিক আছে, টার্ন এর সাথে আমি ভিতরে যে পরিমাণ ফ্লাক্স যাচ্ছে সেটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এটাকে বলা হয় ফ্লাক্স লিঙ্কেজ। আই থিঙ্ক এর ডেফিনেশন ইজ ভেরি স্ট্রেট কাট। আচ্ছা, এখন যে তোমার কখনো এরকম বলা হয়, খেয়াল করো, যে মনে করো কোন একটা কয়েলের ইন্ডাকটেন্স বের করতে হবে, তাহলে ইন্ডাকটেন্সের ফর্মুলাই হচ্ছে যে এল যদি বলি, তাহলে এল ওই যে ফ্লাক্স লিঙ্কেজ একটুকে বলা হলো সেটা ডিভাইডেড বাই আই। ওকে, আর এটাকে আমরা লিখি হচ্ছে তাহলে এন ফাই ডিভাইডেড বাই আই। ওকে, আচ্ছা, এখানে ফন্ট ভেঙে গেছে মনে না, এই জন্য এটা ঠিক দেখাচ্ছে না, আমি ঠিকটা লিখছি পাশে। ওই ফন্টটা, এটা আমার মেইন কম্পিউটারে ঠিক ছিল, এটাকে
এই সারফেসে আনার পরে এটা ভেঙে গেছে আর কি, আমি ঠিক করে দিচ্ছি। অ্যাকচুয়ালি ইট কামস ফ্রম এটা হচ্ছে ল্যামডা, দ্যাট ইজ ল্যামডা ফ্লাক্স লিঙ্কেজ ইজ প্রপোর্শনাল টু আই। ওকে, তাহলে এখানে নিচে একটা আমাদের ইনটু আই মানে কারেন্ট আর কি। তো আমাদের কিন্তু মানে প্রপোর্শনাল সাইন তুলতে গেলে অবশ্যই একটা মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগে, দ্যাট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইজ এল। এই জন্য আমরা করি কি এখানে এই যে ল্যামডা, তো এর আগের পেজে দেখলাম যে ল্যামডা ইজ নাথিং বাট হোয়াট, এন ইন্টু ফাই। সো এন ইন্টু ফাই ইজ প্রপোর্শনাল টু এল, আই প্রপোর্শনাল টু আই, ওই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হচ্ছে এল আই, এল, এই জন্য আমরা লিখি হচ্ছে এল আই। তো ফ্রম দিস এন ফাই ইজ ইকুয়াল টু এল আই, ঠিক আছে, আমরা কিন্তু এই যে এন ফাই ইজ ইকুয়াল টু এল আই থেকে এল এর ডেফিনেশন পাই, দ্যাট ইজ এখানে ফাই ডিভাইডেড বাই আই। কারণ বোর্ডে যে বিষয়টা একটু বুঝে আসি, তাহলে এখানে ডাইরেক্ট ইউজ করতে পারবো আমরা। ধরা দেখো এভাবে কয়েল, হ্যাঁ দিস ইজ এ কয়েল। ওকে, তো এর ভিতরে আমি মনে করি একটা কারেন্ট পাস করাচ্ছি, কারেন্টও হতে পারে, আলাদা একটা ম্যাগনেট এর ভিতরে নিয়ে এসেও হতে পারে। তো আমি এটা ধরো কারেন্ট দিয়েই বলি এই। তো ডিপেন্ডিং অন দ্য মানে ডিরেকশন অফ দ্য কারেন্ট আই, এর ভিতরে কিন্তু ফ্লাক্স তৈরি হবে, এরকম ফ্লাক্স তৈরি হবে আর কি। তো ফ্লাক্স যে পরিমাণ লিঙ্ক হচ্ছে, ওই লিঙ্কেজ ফ্লাক্সটা হচ্ছে ফাই ল্যামডা ল্যামডা। ওকে, এবং এইটার ডেফিনেশনই হচ্ছে যে এন ফাই। তো এটা হলো মানে ফ্লাক্স লিঙ্কেজ বলা হয় এটাকে, ঠিক আছে। সো এই যে এটা হলো ফ্লাক্স লিঙ্কেজ। তো কারেন্ট যত বাড়ে তত এটা ফ্লাক্স লিঙ্কেজটা বাড়ে, কিন্তু এই জন্য এটা দিস ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, এই জন্য আমরা লিখি হচ্ছে এন ফাই ইজ প্রপোর্শনাল টু কারেন্ট আই। তাহলে এখানে প্রপোর্শনালিটি সাইন তুলে দেবো, তুলে দিতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এন ফাই ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট লাগে আর কি, দিস কনস্ট্যান্ট ইজ এল, এই যে এটা, এবং এই কনস্ট্যান্টকে বলা হয় হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স। সো দিস ইজ সেলফ ইন্ডাকটেন্স। ওকে, তো এটার ইউনিট হচ্ছে হেনরি। ওকে, এটার ইউনিট হচ্ছে হেনরি, ছোট হলে মিলি হেনরি, আরো ছোট হলে মাইক্রো হেনরি এটসেট্রা, বাট আপাতত এটার ইউনিট লিখবো হচ্ছে হেনরি। তাহলে এইখান থেকে যদি বলা হয় যে এল কত, তাহলে আমরা পাবো হচ্ছে এন ফাই ডিভাইডেড বাই আই। সো দিস ইজ দ্য ফর্মুলা। সুতরাং কোন একটা বিশেষ সিচুয়েশনে যদি আমরা বলা হয় যে ফ্লাক্স মানে ইন্ডাকটেন্স ক্যালকুলেট করে দেখাও, তাহলে আমি কি করব, এখানে ডান পাশের টার্মগুলো বের করব বসাই দেবো। যেমন এন হচ্ছে নাম্বার অফ টার্ন, তাহলে নাম্বার অফ টার্ন মানে আইদার ম্যানুফ্যাকচারার থেকে নিয়ে নেব অথবা গুণে দেখতে হবে কেমন আছে। আর ফাই বের করার জন্য, সচরাচর ফাই বের করার জন্য ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস, অথবা যদি আমি মনে করো যে দুটো যদি একই দিকে হয়, এটা মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয়, তাহলে সংক্ষেপে বলি বিএস, যেখানে এস হচ্ছে এরিয়া। তো বি এও লেখে অনেকে বড় হাতের এ, যেখানে এস বা বড় হাতের এ, ওটা কিন্তু আসলে এরিয়া। সুতরাং এটা আমরা এটা ব্যবহার করবো একটু পরে। তো এটা বের করে নিয়ে যে এই ফাই জায়গায় বসাইলে ইন্ডাকটেন্স ক্যালকুলেট হয়ে যাবে। এই যে ঠিক ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করা যেমন সুনির্দিষ্ট প্রসিডিউর ছিল, এখানে ইন্ডাক্টর বের করার জন্য দিস আর দ্য প্রসিডিউর। তাহলে এটাকে ফর্মুলা হিসাবে ইউজ করব, এবং ফর্মুলাতে যা যা লাগে, ফর্মুলাতে মেইনলি সবগুলোই দেওয়া থাকে ফাই ছাড়া, ফাই বের করার জন্য ইন্টিগ্রেশনটা ইউজ করি, অথবা এটা সরাসরি বি ইন্টু এস অথবা বি এ যাই বলি, কোনো সমস্যা নাই। তাহলে এটা হলো ইন্ডাকটেন্স বের করার প্রসিডিউর। তাহলে আমরা এখন একটা মানে নির্দিষ্ট সিচুয়েশনে ইন্ডাকটেন্স বের করে দেখি, যে দেখতে মানে বের করলে আসলে সেটা কেমন হয় দেখতে, সেটা বের করার চেষ্টা করবো এখন। তো এইটা হলো ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে লিখে দেওয়া আছে। তো এখানে এটা হেনরির নাম অনুসারে আমরা এটাকে হেনরি বলি, ঠিক আছে। আর 1 হেনরি ইজ ইকুয়াল টু আমরা লিখেছি 1 ওয়েবার পার অ্যাম্পিয়ার। এই জন্য ওয়েবার পার অ্যাম্পিয়ারও একটা ইউনিট। কঠিন কঠিন ইউনিটগুলো মনে রাখাটা তো জরুরি না, ঠিক আছে। মানে যেখানে তোমার এখানে সবচেয়ে সোজা ইউনিট যেটা এবং যেটা সবচেয়ে বেশি পপুলার, ওটাই ব্যবহার করবা, কারণ অনেক টার্মই আছে যার একাধিক ইউনিট রয়েছে। ওকে, তো আমরা একটু দেখি যে অ্যাপ্লিকেশন এক্সাম্পল কিছু দেখা যায় কিনা। ফার্স্ট অ্যাপ্লিকেশন এক্সাম্পল, এটাকে ফর্মুলা হিসাবে আমরা জেনারেলি ইউজ করবো আর কি, এরকম অ্যাপ্লিকেশন মনে করে আমরা দেখাতে চাচ্ছি আর কি। ওকে, আচ্ছা,
এখন এখানে যে সিচুয়েশনটা বোঝো সেটা হচ্ছে যে এটা আমরা করব কি সেলফ কন্ডাক্ট ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড বের করবো আর কি। ওকে, এখন একটা জিনিস বলি, সেটা হলো যে একটা সলিনয়েডের যদি তোমার সেলফ ইন্ডাকটেন্স বের করতে হয়, আমরা তো এর আগের পেজে ফর্মুলাটা লিখেছি, আগের পেজে ফর্মুলাটা দেখো, এই যে n ফাই ডিভাইডেড বাই i। তাহলে n আর i নিয়ে আমাদের কোনো সে নাই, ওটা আইদার গিভেন অথবা সরাসরি মাপা যায়। কিন্তু ফাই যখন বের করব তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস দিয়ে ফাই আগে বের করে নিতে হবে, তাহলে বি লাগবে। তো একটা সলিনয়েডের বি কিন্তু গত লেকচারে বের করেছিলাম আমরা, তো ক্যান ইউ রিমেম্বার কি ছিল সলিনয়েডের বি কি ছিল? শুধু ম্যাগনিটিউড নাও, সমস্যা নেই। সলিনয়েডের বি কি ছিল? শুধু ম্যাগনিটিউড যদি নাও, তো মিউ নট যদি এর হয় এন আই, ভেরি গুড। হ্যাঁ, অথবা এই স্মলার এন এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি বড় হাতের এন ডিভাইডেড বাই এল ইন্টু আই, কোনো সমস্যা নেই, একই জিনিস। বড় হাতের এন ডিভাইডেড বাই এল, বড় হাতের এন হচ্ছে টোটাল নাম্বার অফ টার্ন, এই যে টোটাল নাম্বার অফ টার্ন, এটা এই যে বড় হাতের এন ফিগার দেখো। আর ছোট হাতের এন যেটা, সেটা হচ্ছে এন বাই এল, এল হচ্ছে যে এখানে ফিগারে এল দেওয়া আছে কিন্তু, তাহলে এটাকে বলছে নাম্বার অফ টার্ন পার ইউনিটটা যায়। ওকে, তাহলে একটা পেয়ে গেলাম। তুমি এখানে যদি ভেক্টর ইউজ করো তাতেও অসুবিধা নাই, পরে ডট প্রোডাক্টে ভেক্টর চলে যাবে, এই জন্য আমি ভেক্টর ইউজ করি নাই, সরাসরি মিউ এন আই অর্থাৎ মিউজিক্যাল মিউ ইন্টু এন বাই এল ইন্টু আই। ওকে, এখন আমার উদ্দেশ্য হচ্ছে ইন্ডাকটেন্স ক্যালকুলেট করা। তাহলে ধাপগুলো কি কি? একটা হলো বি বের করব, বি থেকে ফাই বের করব, তারপরে এল ইজিক্যাল টু এন ফাই বাই আই লিখবো। দিস আর দ্য প্রসিডিউর। আবার বলছি প্রসিডিউরটা কি, আর অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু এই যে আগের পেজে যেটা বের করছে সেটা, এই যে এটা এল ইজিক্যাল টু এন ফাই বাই আই। তাহলে ফাই বের করে এখানে বসাই দেবো, সোজা কথা। তাহলে ফাই বের করতে গেলে মানে কি লাগবে, বি লাগবে আগে, তারপর ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস থেকে ফাই বের করি, তারপর এখানে বসাই দিই। ওকে, তাহলে আমরা যেটা করেছি সেটা খেয়াল করো, সেটা হচ্ছে যে অলরেডি বি গত লেসনে আমরা বের করেছিলাম, এর ডাইরেক্ট বসাই দিলাম সলিনয়েডের বি এটা। ওকে, এখন যেটা করবো সেটা হচ্ছে এটা বসাই দেবো, ঠিক আছে। যেটা আমি এখানে বসাই, তাহলে হোয়াট ইজ ফাই নাও, এটা ফাই ফাই কি হবে, ফাই হচ্ছে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস। তাহলে আমি একটু আগে এমনি বলেছি যে এখানে বি ডট ডিএস থেকে এটা সরাসরি বিএস বা বিএ যাই বলি আর কি। তো এসি বলি, বইয়ের নোটেশন এস ছিল, এস হচ্ছে এরিয়া, এরিয়া অফ হোয়াট, এটা যদি একটা সলিনয়েড হয় তাহলে যে কোনো একটা পাক যদি তুমি এইভাবে খুলে আনো, তাহলে ওই পাকের যে মানে যে সারফেস এরিয়া ওইটা হচ্ছে এস, দ্যাট ইজ এইটা এস। সুতরাং তোমরা যদি মনে করো যে এই আগের ফিগারে যদি যাই, যে এই ফিগারে যদি এটা ক্যাপিটাল আর বলা থাকে, তাহলে এস হচ্ছে মানে একটা বৃত্তাকার যে এটা আর কি, ঠিক আছে, যে একটা সার্কুলার যে একটা অংশ ওইটার সারফেস এরিয়া, তার মানে এস ইকুয়াল টু পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ওকে, তো তুমি এসই রাখো, এস রাখো, যখন লাগবে তখন পাই বড় হাতের আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে রেডিয়াস, এভাবে ব্যবহার করতে পারবা, সমস্যা নাই। তো ফর দিস রিজন আমি এসই রাখি, ঠিক আছে, এটা বি ইন্টু এস এটা রাখলাম। তাহলে ফাই ইকুয়াল টু বি ইন্টু এস, বাট বি কি ছিল, এটা আগের পেজ থেকে বিটা বসাই দিই। ওকে, তাহলে মিউ নট mu n এন আই, হ্যাঁ এন আই ডিভাইডেড বাই ক্যাপিটাল আই, সরি এন আই বাই ক্যাপিটাল, সরি স্মলার এল, এটা এন আই বাই স্মলার এল, দিস ইজ স্মলার এল, এটা হলো স্মলার এল, আর এই যে এসটা লিখে দেবো, এই যে এস, ফাই কিন্তু আমাদের রেডি। ওকে, তাহলে এইবার আমরা সেলফ ইন্ডাকটেন্সটা ডাইরেক্ট এখন ফর্মুলাটাতে বসিয়ে দিতে হবে। সো হোয়াট ইজ সেলফ ইন্ডাকটেন্স ফাই, সরি সেলফ ইন্ডাকটেন্স এল, এল কি হবে, তাহলে লেট আস রাইট দ্য এল, এল, তাহলে এল ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে এন ফাই ডিভাইডেড বাই আই, তাহলে এই যে এন বাই আই ইন্টু এই যে ফাই এর মানে যা পেয়েছি সব বসাই দেবো এখানে, তাহলে মিউ এন আই এস ডিভাইডেড বাই এল, তাহলে আই ইজ ক্যান্সেলড, আই ইজ ক্যান্সেলড, তাহলে কি কি থাকে এখানে, এন ডাবল হয়ে যায়, মানে দুইটা আছে, মানে স্কোয়ার হয়ে যাবে, ডাবল না স্কোয়ার হবে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে মিউ, তাহলে এন স্কোয়ার, এখানে আই কাটা এন স্কোয়ার এস ডিভাইডেড বাই এল,
ঠিক আছে? সো এইটা হচ্ছে ফর্মুলা আমাদের। তাই যে আমরা যদি একটা মানে সলিনয়েডের ক্ষেত্রে সেলফ ইন্ডাকট্যান্স বের করতে বলি, তো এটা তো অঙ্ক আসে ডাইরেক্ট ফর্মুলা বসাই দিবা। তো এটা মানে ডেরিভেশন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু যদি কোনো এটা দিয়ে কোনো অঙ্ক দেওয়া হয় তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিয়ে ক্যালকুলেট করে দিলে রেজাল্ট পেয়ে যাবে আর কি। আর তোমাদের এস ডাইরেক্ট দেওয়া না থাকে, এরিয়া মানে রেডিয়াস দেওয়া থাকে, তাহলে এস রেডিয়াস থেকে পাই আর স্কোয়ার ব্যবহার করে এস বের করে নেবো আমরা। বের করে নিয়ে তখন আমরা এটা এখানে বসাই দিলেই সেলফ ইন্ডাকট্যান্সের ফর্মুলাটা পেয়ে যাবো। এবং এখানে একটু মজার যেটা সেটি মানে ঠিক ক্যাপাসিটরের মতোই এখানে কিন্তু কমেন্ট করা যায়। সেটা লক্ষ্য করো যে ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওটা কাটাকাটি চলে যাচ্ছে আর কি। সুতরাং ইট ডাজ নট ডিপেন্ড অন কারেন্ট, এটা ডিপেন্ড করে ফিজিক্যাল ডাইমেনশনের উপরে। দ্যাট ইজ এন কত, রেডিয়াস যদি দেওয়া থাকে রেডিয়াস ক্যাপিটাল আর ওটা কত, ঠিক আছে, এবং এটা লেন্থ এল কত। সুতরাং ইন্ডাকট্যান্স এটা ডিপেন্ড করে হচ্ছে এটা ফিজিক্যাল ডাইমেনশনের উপরে, নট অন দ্য কারেন্ট ইন ইট। তুমি এখানে একটা মানে কোন একটা মানে কোন ইন্ডাকট্যান্সে তুমি ভিতরে কারেন্ট বদলাই দিলে তাহলে এল এর মান বদলায় না। যদি বদলাইতো তাহলে তো কনস্ট্যান্ট লেখা থাকতো না, যেখানে 10 হেনরি বা 20 হেনরি এরকম লেখা যেত না আসলে, কারণ কারেন্ট উপর ডিপেন্ডেন্ট হলে। কারণ এটা একটা ফিক্সড একটা তৈরি করার সময় যেভাবে ডাইমেনশন মানে ফিজিক্যাল ডাইমেনশন দেওয়া হয়েছে, ঠিক ওই ফিজিক্যাল ডাইমেনশন গুলো ব্যবহার করে আমাকে ডাটা লিখতে হবে, রাইট? তাহলে এইটা ডেরিভেশন ইম্পর্টেন্ট না, কিন্তু এটা দিয়ে যদি কোনো অঙ্ক আসে তাহলে ভ্যালু বসাই দিলে ইম্পর্টেন্ট। এই জন্য এটা খাতায় অ্যাটলিস্ট ফর্মুলাগুলো লিখে ফেলতে হবে, ঠিক আছে? যেটা কিনা মানে পরীক্ষার সময়, যেমন অফলাইন পরীক্ষা হলে বা ক্লাসরুমে পরীক্ষা হলে হয়তো ছোটখাটো 2-4টা ডেরিভেশন দেওয়া যেত আর কি। হ্যাঁ, তো অনেকেই দেখা যাচ্ছে যে অঙ্কের চেয়ে ডেরিভেশন মানে পড়ে ফেললে এটা অনেক সময় দেখা যায় যে আমাদের জন্য কিছু কিছু স্টুডেন্টের আমাদের কিন্তু দেখা যায় যে যে হয় আর কি, ঠিক আছে? ওকে, অতিরিক্ত মার্ক পাওয়া সোজা হয়। একটু 1 মিনিট একটু ওয়েট করো।
ওকে সরি, আমরা কোথায় ছিলাম? এখানে আসার তাহলে সেলফ ইন্ডাকটেন্স বের করার এই ফর্মুলাটা আশা করি আমাদের খুব একটা সমস্যা নাই। সো লেট আস গো টু দ্য নেক্সট ইয়ার কি। তো আরেকটা অ্যাপ্লিকেশন এক্সাম্পল, এই অ্যাপ্লিকেশন এক্সাম্পলটা হলো যে সেলফ ইন্ডাকটেন্স অফ এ কোএক্সিয়াল কেবল। তো ডু ইউ রিমেম্বার কোএক্সিয়াল কেবল? কোএক্সিয়াল কেবল মানে কি ছিল, মনে আছে না নাই? কোএক্সিয়াল কেবল এই কোর্সে আলোচনা হয়েছে না কোএক্সিয়াল কেবল সম্পর্কে? জি স্যার, একটা সিলিন্ডারের ভিতরে আরেকটা সিলিন্ডার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে কি এই ফিগার দেখে সেটা ধরা যায় যে একটা সিলিন্ডারের মধ্যে আরেকটা সিলিন্ডার আছে কিনা? না স্যার। ফিগার আছে স্যার, ফিগার ফিগার দেখে ধরা যায় না যায় না? একটু চিন্তা করো তো ধরা যাচ্ছে কিনা। আগে বের করে আমাকে একজন যে কেউ একটু এক্সপ্লেন করো যে এই ফিগার দিয়ে একটা সিলিন্ডারের মধ্যে আরেকটা সিলিন্ডার কোথায়? স্যার মাঝখানে যেটা কি একটা সিলিন্ডার, আর বাইরে দুইটা যেটা স্যার এটা আর দুইটা মিলে একটা সিলিন্ডার স্যার। আর কেউ? স্যার ইনার কন্ডাক্টরটা স্যার, ভিতরে সিলিন্ডারটা। মানে এখানে সিলিন্ডার কয়টা? স্যার দুইটা। স্যার দুইটা। স্যার একটা সিলিন্ডার। একটা সিলিন্ডার? না স্যার দুইটা সিলিন্ডার। আচ্ছা, তো মানে তোমার যদি বলা হয় যে দুইটা সিলিন্ডার কি করে, তাহলে এটা ব্যাখ্যা করবা কিভাবে? বা একটা সিলিন্ডার কি করে, এটা কিভাবে ব্যাখ্যা করবা? স্যার ইনার কন্ডাক্টরটা হচ্ছে ভিতরেরটা আর বাইরেরটা হচ্ছে আউটার কন্ডাক্টর। তার মানে তোমার এমনি এমনি নরমালি যদি আমি কখনো বলি যে ধরো তোমাকে বলা হলো যে একটা কোয়েক্সিয়াল কেবল দেখতে কেমন, কোয়েক্সিয়াল কেবল দেখছো কেউ? না স্যার দেখি নাই কখনো। দেখছো কিন্তু বলতে পারো না। এটা হলো ডিশের তারগুলোই হচ্ছে কোয়েক্সিয়াল কেবল। ও জি স্যার দেখছি। আচ্ছা, এখন ধরো আমি এটা এক্সপ্লেইন করি ডিটেল, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ধরো যে তোমার এখানে গঠনটা এরকম, সাপোজ উই হ্যাভ এ সিলিন্ডার হেয়ার and there is another cylinder inside. ওকে, তো এটা একটা মানে ওই কেবল ডিশ কেবল আর কি, ডিশ কেবলেরই আরেকটা নাম হচ্ছে কোয়েক্সিয়াল কেবল। আচ্ছা, তো মনে করো নর্মালি কি হয়, নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে বাইরে যে এটা আছে, ঠিক আছে, মনে করো যে এই যে জায়গাগুলো দিয়ে মনে করো কারেন্ট ঢোকে আর এটা দিয়ে বেরোয়, বা উল্টাটাও হইতে পারে। ঠিক আছে, তার মানে আবার বলছি যে ছোট সিলিন্ডারের বাইরে কিন্তু বড় সিলিন্ডারের ভিতরে যে জায়গাটা, ওই জায়গাগুলো দিয়ে কারেন্ট ঢোকে। ওকে, তাহলে এই যে কারেন্ট ঢোকে এবং এই যে মাঝখানের জায়গা দিয়ে কারেন্ট বেরোয় আর কি। আর এই জায়গাগুলোতে আমাদের এটা আছে, ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই জায়গাগুলোতে, এই যে এটা। ওকে, এখন তোমার যদি বলা যে এই জায়গাটা যেখানে আমি যে শেড দিয়ে দিলাম একটু ছোট করে, এই জায়গা দিয়ে কারেন্টটা ঢুকছে, তাহলে কারেন্ট যদি এইভাবে ঢোকে, ধরো এইভাবে কারেন্ট ঢুকছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিরেকশন অফ দ্য ফ্লাক্স? বুড়ো আঙুল ইউজ করো, ওই যে মানে আমাদের হাতের 4টা আঙুল ইউজ করো, তাই তো? তার মানে ডান পাশে যে কারেন্ট ঢুকছে খেয়াল করো, এটা কিন্তু ক্রস সেকশন মানে কি আমি ঠিক মাঝখান থেকে কেটে ফেলছি, কেটে শুধু মুখগুলো দেখা যাচ্ছে, এই যে এই মুখগুলো দেখা যাচ্ছে মনে করো, তাহলে এই যে ডান পাশে হচ্ছে এই যে ক্রস দেওয়া মানে ভিতরে ঢুকছে ফ্লাক্স, আর বাম পাশে ওইটাই ঘুরে অপর পাশ দিয়ে বেরোচ্ছে, বৃত্তাকারে বেরোচ্ছে। কিন্তু ইজ ইট ক্লিয়ার নাও? তার মানে এই জিনিসটাই কিন্তু এই যে এরকম একটা কোয়েক্সিয়াল কেবলকেই শুধু ক্রস সেকশন নিলে দেখতে এরকম লাগে, যেটা ডান পাশের ফিগারে আঁকা হয়েছে, রাইট? আচ্ছা, এখন এই যে আউটার কন্ডাক্টর মানে কি, যে তার পাশে ঘুরে যে কন্ডাক্টর যাচ্ছে সেটা, আর ইনার কন্ডাক্টর মানে যেটা আছে, এটা আউটার কন্ডাক্টরে কারেন্ট ঢুকছে আর ইনার কন্ডাক্টরে কারেন্ট বেরোচ্ছে। এই ডিরেকশন গুলো দেখো, দুইটা কারেন্ট, এটা আসলে কিন্তু একটা কন্ডাক্টর ঘুরে আসছে, মানে একাধিক সিলিন্ডার মনে হচ্ছে এখানে, কিন্তু এটা ক্রস সেকশন। তাহলে হোয়ার ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড? এই যে কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ড, তুমি একটা মানে বোঝার জন্য ভিতরের সিলিন্ডারটাকে ডান হাতে পেঁচাই ধরো, ভিতরের সিলিন্ডার আলাদাভাবে আঁকি, এই যে এটা হলো ভিতরের সিলিন্ডার, বাইরে আছে, বাইরেটা আঁকিনি আমি, তাহলে ভিতরের সিলিন্ডারে কারেন্ট যাচ্ছে এইভাবে, তাহলে ঠিক এই জায়গায় ফ্লাক্স কি হবে? ভিতরে ঢুকবে না? আর এখানে ফ্লাক্স ভিতরে বাইরে থেকে বেরোবে, ওই জিনিসটা কিন্তু এই যে ডান পাশের বড় ফিগারটাতে রিফ্লেক্ট করা আছে, ভালো করে দেখো এবার। আবার বলছি, সেটা হচ্ছে যে যেহেতু এটা হলো কারেন্ট, এই যে এই কারেন্টটা,
এটির ডান পাশের ফিগারও কিন্তু একেবারে নিচে দেখো যে লাল কালি দিয়ে একটা অ্যারো দেওয়া আছে এবং ওটা দিয়ে আই মানের একটা কারেন্ট আছে। তাহলে এই কারেন্ট অনুযায়ী আমি কি করছি যে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স গুলো আঁকছি আর কি। তাহলে এখানে ডান পাশে হচ্ছে ভিতরে ঢুকছে এই জন্য ক্রস, ওইটাই ঘুরে ডান পাশ দিয়ে বাইরে বেরিয়ে আসছে এই জন্য ওইটা মানে ডট দিয়েছি আর কি, রাইট। আর ধরে নাও যে এটার লেন্থ হচ্ছে এল, অর্থাৎ এল লেন্থের জন্য আমি কাজ করব। এখন যে এখানে রাইট হ্যান্ড রুল দিয়ে ইয়া করা হ্যাঁ সব রাইট হ্যান্ড রুল, জি স্যার। হ্যাঁ ঠিক রাইট আছে। হ্যান্ড দিয়ে। রাইট হ্যান্ড রুল দিয়ে কিন্তু ওই যে ভিতরের কারেন্ট দেখে আমি ফ্লাক্সের ওই ডট বা ক্রস দিয়েছি, ঠিক আছে। এবার যে এটা হচ্ছে ঘটনা। এখন আমার বলছে যে এইটা আর ইন্ডাকট্যান্স বের করো, তাহলে ইন্ডাকট্যান্স বের করতে গেলে আগে বি লাগবে না? কারণ আমার ইন্ডাকট্যান্সের অ্যাকচুয়াল ফর্মুলা কিন্তু অলওয়েজ খেয়াল রাখবো, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এন ফাই ডিভাইডেড বাই আই। তাহলে এন আর আই নিয়ে আমার কোনো সে নাই, সব গিভেন আছে। কিন্তু এই যে ফাই যেটা সেটা বের করার জন্য বি লাগবে, কারণ ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস দিয়ে ফাই বের করতে হয়, নিয়ম এটা। তাহলে ওভার দ্য সারফেস, তাহলে ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএস লাগবে। তাহলে আমার দুটো জিনিস লাগবে, একটা হলো বি কত ওইটা লাগবে, আর একটা হলো এস মানে ডিএস কত ওইটা লাগবে, তারপর এটা ডট প্রোডাক্ট নিয়ে ইন্টিগ্রেট করব। তাহলে আমি একটা কাজ করি, সেটা হলো ফিগার দেখো ভালো করে, যে ফিগারটা এখানে আছে আমি ঠিক মাঝখানে ডটেড লাইন থেকে ছোট হাতের আর দূরত্বে আমি একটা সারফেস কল্পনা করব, সেটা হলো সেখান থেকে হচ্ছে ডিএস, ঠিক আছে। তো সারফেস নেওয়ার সময় তুমি একটা ছোট সারফেসও নিতে পারো, এই যে এরকম মনে করো যে এখানে একটা ছোট সারফেস নিতে পারো, যে এখানে একটা ছোট সারফেস, আমি যেটা এটা আর দূরত্বে কোনো একটা ছোট সারফেস নিলে এরকমও নিতে পারো। অথবা আর একটা সহজ উপায় আছে সারফেস নেওয়ার, এটা আমরা T12 ক্লাসে বিভিন্ন রকম অঙ্ক করার সময় এই ভ্যারিয়েশনগুলো আমি দেখাবো, যে দুইটা যে একই এফেক্ট এটা বুঝাবো ওই সময় আবার ইনশাল্লাহ। তো আমি ছোট একটা সারফেস নিতে পারি, অথবা যেহেতু এখানে এল দৈর্ঘ্যটা ফিক্সড, এই জন্য আমি একটা স্ট্রিপও নিতে পারি। স্ট্রিপ মানে এরকম একটা মনে করে এরকম একটা লম্বালম্বি কনস্ট্যান্ট, একটা দিক কনস্ট্যান্ট, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে একটা কিন্তু কনস্ট্যান্ট এল। এই জন্য এই যে আমি স্ট্রিপ যে এরিয়াটা, এই পুরো এরিয়াটা এল সহ নিতে পারি, এবং সেই ক্ষেত্রে দৈর্ঘ্য হবে এল, আর এখানে আর দূরত্বের ছোট একটা প্রস্থ, তাহলে এল ডি আর। ইজ ইট ক্লিয়ার? তার মানে এইটা হলো ডিএস এর ভ্যালু, উইথ ভেক্টর লিখবো এখন আসছি। তাহলে ডিএস কিন্তু পেয়ে গেছে। এখন বি কত, এই যে কন্ডাক্টরের ভিতর দিয়ে আই মানের কারেন্ট যাচ্ছে সেই কন্ডাক্টর থেকে ছোট হাতের আর দূরত্বের বি, তার মানে বি ইজ নাথিং বাট কি হবে, আমি যদি এটা ফাই দিয়ে বলি তাহলে একটা ফাই ক্যাপ মিউ আই ডিভাইডেড বাই টুয়াইস পাই আর, এই যে গত ক্লাসে শিখছি আমরা এগুলো ডিটেল। তাহলে বি জানি, ডিএস জানি, এখন আমি এই দুইটাকে বসাই দেবো আর কি, ঠিক আছে। তাহলে বি ইন্টু ডি আর, এখানে শুধু বি এর মান যদি চিন্তা করো, তাহলে বি শুধু বি যেটা সেটা ফাই ক্যাপ বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে মিউ আই ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। তো লেট আস পুট দিস অল টুগেদার, এটা। তাহলে আমি এখানে এটা কি লিখবো, যে প্রথমে আমি কি করে বি লিখি তারপরে ফাই লিখি, ঠিক আছে। তাহলে এখানে বি, যে বি থ্রু আউট দ্য, ঠিক আছে, রিজন বিটুইন টু মানে কন্ডাক্টর। তাহলে বি যদি আমি এখানে অ্যাকচুয়াল বিটা লিখতে চাই তাহলে আগে বিটা লিখে ফেলি, ঠিক আছে। তাহলে বি হচ্ছে ভেক্টর নোটেশনে বললে এটা হবে ফাই ক্যাপ মিউ আই ডিভাইডেড বাই 2 পাই আর। এখন এটা ব্যবহার করে ফাই বের করব, দ্যাট ইজ ফ্লাক্স ফাই বের করব। তাহলে ফ্লাক্স ফাই এটা জাস্ট এখানে কি হবে, তাহলে যে এরকম একটা নিচ্ছি, তারপরে বি এটসেট্রা এগুলো বলছি, তাহলে ফ্লাক্স এটা ফাই, তাহলে ফাই বের করতে চাই, তাহলে হোয়াট ইজ ফাই, তাহলে ফাই উইল বি এটা ইন্টিগ্রেশন অফ, ঠিক আছে, বিডিআর, তাই না? তো আশা করি এটা ধরতে পারছো আর কি। তার মানে ইন্টিগ্রেশন অফ বি ইন্টু এলডিআর। এলডিআর কেন, ওই এরিয়াটা, এই যে ছোট্ট এরিয়া, এই যে এই স্ট্রিপটা, এটা কিন্তু ডিএস, এই ডিএস এর জায়গায় এলডিআর লিখে দিছি। এর দৈর্ঘ্য যেহেতু এক পাশে ফিক্সড, এই জন্য এটা দৈর্ঘ্য হচ্ছে আর, সরি এর দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল, আর এটা প্রস্থ হচ্ছে ডিআর, এই জন্য এলডিআর। তাহলে এলডিআর হচ্ছে ডিএস, এই যে এটা ডিএস, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে যেহেতু ডিআর চলে আসছে, তাহলে আর এর দুইটা লিমিট, তাহলে আর এর দুইটা লিমিট মানে কি, আর দুইটা লিমিট মানে হলো এই যে ভিতরে যে ছোট্ট কন্ডাক্টর আছে, এই ছোট্ট কন্ডাক্টরের রেডিয়াস মনে করো এ, আর এই বড় রেডিয়াসটা বি, তাহলে এটা হয়ে যাবে এ টু বি। সুতরাং এল যে কনস্ট্যান্ট, আর এখানে বি এর জায়গায় আছে যে বসাই দিই বি এর রেজাল্টটা, তো বসাই দিলে কি হবে, এখানে যেটা হচ্ছে এ টু বি, আর এখানে এল কনস্ট্যান্ট বাইরে চলে আসলো,
আর হচ্ছে যে বি এর জায়গায় বসে হচ্ছে মিউ আর ডিভাইডেড মিউ আই ডিভাইডেড বাই 2 পাই আর, এটা বি এর মান, এটা ডি আর। স্যার স্মল বিটা কি ওই যে সারফেসের ভিতরে যেটা রয়েছে এটা স্যার? স্মলার না, এখানে এখানে হচ্ছে যে স্মলার এ হচ্ছে এই যে এতটুকু, এই যে এতটুকু, আমি যেটা এখানে ফিগার ছোট করে লেখাও আছে, আর স্মলার বি হচ্ছে যে জি, স্যার। বড় দেওয়া আছে দাগটা, ঠিক আছে? জি আচ্ছা, স্যার, জি স্যার। হ্যাঁ, তা এখন এটা হিসাব করো, হিসাব করলে যেটা হবে সেটা হচ্ছে এই বি এর মান এখানে লিখলাম, এটা মিউ বাইরে আনো, তাহলে মিউ কনস্ট্যান্ট, আইও কনস্ট্যান্ট, এলও কনস্ট্যান্ট, 2 পাইও কনস্ট্যান্ট, আর এখানে 1 আপন আর ডি আর, তাহলে এটা হলো লন আর, আবার দুইটা লিমিট আছে এ টু বি, তাহলে এটা হয়ে যাবে লন অফ বি বাই এ, মানে এইটা খুব সহজে নিজেই করতে পারবে এখন। তাহলে এটা হলো ফাই এর মান। তো একবার যদি ফাই পেয়ে যায় তারপরে কাজ কি? সিম্পল, এন ফাই ডিভাইডেড বাই আই হচ্ছে ইন্ডাকট্যান্স। সো উইল রাইট, এখন এই যে ইকুয়েশন লিখে দেবো, ঠিক আছে? তার মানে এল ইজ ইকুয়াল টু, এটা হলো এন ফাই ডিভাইডেড বাই আই, তাহলে ফাই আগের পেজে পেয়েছি, ঠিক আছে? ওই যে লন মানে মিউ আই এল ডিভাইডেড বাই 2 পাই লন বি বাই এ, ঠিক আছে? তাহলে এখানে এন বাই আই আগে লিখলাম, তার সাথে ইন্টু দেবো হচ্ছে ফাই, ফাই হচ্ছে আগের পেজে পাওয়া ফাইটা লিখতে হবে, এই যে এটা মিউ আই এল বাই 2 পাই ইন্টু লন বি বাই এ, তাহলে হচ্ছে মিউ, ঠিক আছে, আই এল বাই 2 পাই লন বি বাই এ, এবং নট সারপ্রাইজিং এখন আই কাটা যাবে, আগে বলা হচ্ছে আই এর উপর ডিপেন্ড করে না, তাই আই ইজ ক্যান্সেলড, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এল ইজ ইকুয়াল টু, যেটা হচ্ছে এখানে ফাইনাল যদি আমরা লিখি তাহলে আই ইজ ক্যান্সেলড, তাহলে এখানে হচ্ছে কত আসে, এখানে হচ্ছে এন, ওকে, তারপর হচ্ছে যে মিউ হচ্ছে, সরি এল ইজ, হ্যাঁ ঠিক আছে, আই ক্যান্সেল, তাহলে মিউ এল, এল ডিভাইডেড বাই এখানে কত 2 পাই, আর হচ্ছে লন বি বাই এ। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা এখন বলবো এবং বলার পরে মডিফিকেশনটা দেখাবো। সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু তোমার মানে পাক সংখ্যা বাই ডিফল্ট 1 ধরা হয়। ধরো এখানে এই ফিগারের কথা চিন্তা করো, ঠিক আছে? এখানে কিন্তু তোমার যে ঘুরে আসছে যেটা, ওকে, কিন্তু কারেন্ট যাচ্ছে সোজা আর ফ্লাক্স যাচ্ছে এইভাবে ঘুরে, তো এখানে তো একাধিক পাক নাই, ফ্লাক্সের মানে ফিজিক্যাল কোনো পাক সংখ্যা এখানে ব্যবহার হচ্ছে না, কিন্তু যে তুমি যে তার দিয়ে পেঁচিয়ে পাক সংখ্যা 100 200 500 বানাচ্ছ সেরকম কোনো ঘটনা কিন্তু এখানে নাই। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা লেখার সময় ফিজিক্যাল যে এটা আর কি, ঠিক আছে, মানে এন যেটা, ওই এনটা এখানে 1 ধরা হবে, দ্যাট ইজ পাক সংখ্যা 1। এই জন্য ফর্মুলা লেখার সময় পাক সংখ্যা 1 লিখবো সবসময়, দ্যাট ইজ এখানে যেটা আমরা এই এনটা ইউজ না করতে পারি, ঠিক আছে? এই এনটা ইউজ হবে না, তাহলে এখানেও এই এনটা ইউজ হবে না, ঠিক আছে? তো ফাইনাল আনসার হচ্ছে এটা, তাহলে এটা 1 হবে, এটা 1, ফাইনাল আনসার হবে এটা। এখন অনেক সময় ক্যাপাসিট্যান্সের মতো এটারও আমরা পার ইউনিট লেন্থে বের করতে চাই, তাহলে উইল রাইট, বা মানে এখানে ইন্ডাকট্যান্স পার ইউনিট লেন্থ, তাহলে সেটাকে আমরা এল প্রাইম বলবো, বলা হবে এটা যে ইন্ডাকট্যান্স পার ইউনিট লেন্থ, তাহলে শুধু এলটা বাদ যাবে, এল এর মান 1, তাহলে তখন এটা হয়ে যাবে মিউ ডিভাইডেড বাই টুয়াইস বাই লন বি বাই এ। একটা ট্রান্সমিশন লাইনে সাধারণত তোমার যে কোয়াক্সিয়াল কেবল, ডিএসএল লাইন বলি, বা বড় বড় পাওয়ার সিস্টেমের লং ট্রান্সমিশন লাইনগুলোতেও কিন্তু তোমার ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, তারপরে মনে করো যে রেজিস্ট্যান্স, তিনটাই থাকে, প্রত্যেকটারই কিন্তু এরকম মানে মান রয়েছে। তো আমরা যদি এটা ইন্ডাকট্যান্স বলি বা ক্যাপাসিট্যান্স বলি তাহলে ইলেকট্রোম্যাগনেটিক্সের নিয়মে আমরা বের করি আর কি, তবে ইউজ করার সময় ডাইরেক্ট ইউজ করা যায়, অন্য যে কোনো সাবজেক্টে যদি এটা ডাইরেক্ট ইউজ করতে হয় কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে এইটা হচ্ছে ইন্ডাকট্যান্স ক্যালকুলেশনের এই দুইটা ক্ষেত্রেই ভালো করে দেখবো আর কি। কোন দুইটা বুঝতে পারছো? একটা হলো সলিনয়েড আর একটা হলো কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবলের কিন্তু ক্যাপাসিট্যান্স যখন ছিল তখন হচ্ছে খেয়াল আছে না, কি ছিল মনে আছে? টুয়াইস পাই এল ডিভাইডেড বাই কি, লন বি বাই এ, আর এখানে হচ্ছে কিন্তু মানে তখন লন বি বাই ডিভাইড ছিল, আর এখানে কিন্তু লন বি বাই এখন গুণ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট মানে ডেরিভেশন।
তো এগুলো সব অ্যাপ্লিকেশন এক্সাম্পল। সুতরাং এটা তুমি ফর্মুলাগুলো যদি লিখে রাখো তাহলে পরীক্ষার সময় ডাইরেক্ট দেখে দেখে লিখতে পারবা। তবে যদি এটা মানে পরীক্ষাটা ক্লাসরুমে হয় কখনো, তখন ফর্মুলা শিটে এগুলো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এটা গেল একটা জিনিস, খুব খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবো আমরা। স্যার এনটা কোথায় গেল? এনটা বুঝতে পারলাম না। মানে কিছু কিছু সিচুয়েশন আছে যেখানে জি। তোমাকে কমন সেন্স দিয়ে মানে এনটা দূর করতে হবে। দেখো তুমি ফিগারে যাও, ফিগারে গেলে বুঝতে পারবা। ধরো এটা হচ্ছে ফিগার, জি তো এইখানে এটা হলো আমাদের মানে কারেন্টের ডিরেকশন। তো এই যে ফ্লাক্স লাইন আসছে, এটা কি কোনো ফিজিক্যাল পাক সংখ্যা? না। তো এটা তো হচ্ছে ফ্লাক্স ঘুরে আসছে, এটা ফ্লাক্স তো আমি দেখতে পাই না, ফ্লাক্স তো ঘুরে আসছে যেটা সেটা। জি তাহলে এক্ষেত্রে তো ফিজিক্যাল কোনো পাক সংখ্যা নাই এখানে, ঠিক আছে? তার মানে একটা পাকে আচ্ছা। তুমি ফর্মুলাটা লিখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে নাম্বার অফ টার্নস অ্যাকচুয়ালি থাকতেছে না সলিনয়েডের ভিতরে, এই কারণে আমরা হচ্ছে এনটাকে 1 দিয়ে এটা দিচ্ছি। এটা কিন্তু সলিনয়েড না, সলিনয়েড হলে দিতে হতো এন এর মান। ও রাইট, সলিনয়েড হলো দিত, এটা হচ্ছে ডাইরেক্ট কন্ডাক্টর ছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই জন্য এখানে কিন্তু ফিজিক্যাল পাক সংখ্যা না হলে তো আমি গুনতে পারি না, এখানে এই জন্য জি স্যার। গুনতে পারবো না আমরা, ঠিক আছে? আচ্ছা জি ওকে স্যার। আচ্ছা, এখন আমি ক্যাপাসিট্যান্স যেভাবে হোক বের করলাম, বের করার পরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক আছে আমাদের, সেটাকে আমরা বলি ম্যাগনেটিক এনার্জি। যেমন ক্যাপাসিটরের ক্ষেত্রে কিন্তু আমরা যে হাফ, ঠিক আছে, যে হাফ দিয়ে হাফ সিভি স্কোয়ার এই জাতীয় কিছু ফর্মুলা টর্মুলা শিখলাম, তাই না? তো এখানে তোমার স্টোরড এনার্জি ইন এ ক্যাপাসিট্যান্স বলে, ঠিক না? মানে স্টোর, যেহেতু এগুলো সব এনার্জি স্টোরেজ ডিভাইস, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর হচ্ছে এনার্জি স্টোরেজ ডিভাইস আর কি। তাহলে এটা যদি একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে যদি এনার্জি বের করতে হয়, ওকে, তো এটা জেও লেখে বা ডাব্লু লেখে। জে লিখলে আমাদের ওই কারেন্ট ডেন্সিটির সাথে গুলাই যেতে পারে, এই জন্য আমি ডাব্লু লিখবো। উইল কল ইট ডাব্লু, সাপোজ আমরা বলি ডাব্লু এম। ওকে, তাহলে ডাব্লু এম ইজ ইকুয়াল টু, তো নর্মালি ফর্মুলা হচ্ছে পি ডিটি, যে কোনো ডাব্লুর ফর্মুলা হচ্ছে পি ডিটি। তো পি কে আমি যদি ভিআই লিখি, ঠিক আছে, তাহলে এটা ভিআই ডিটি আর কি। তো এখানে একে তোমরা যদি মনে করো যে এখানে এলআই মনে করো ভি, যেটা ভি এর অ্যাকচুয়াল ফর্মুলা কি, এটা হচ্ছে খেয়াল আছে তোমাদের না? সাপোজ তোমাকে বলো যে ইন্টিগ্রেশন অফ ভিআই ডিটি, বাট ভি এবং আই এর মধ্যে তোমার রিলেশনটা কেমন একটা ইন্ডাক্টরে। তো এটা আমি ডিটেল আলোচনা করছি না, ডাইরেক্ট লিখে দিই, কারণ সবাই জানো এটা, ঠিক আছে? যে একটা ইন্ডাক্টর, এটা যদি হয় একটা ইন্ডাক্টর যেটা কিনা একটা সিম্পল কয়েল, তো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভি অ্যান্ড আই? তো এটা যদি ভি হয় তাহলে এল ইজ ইকুয়াল টু কি জানা আছে তো? ভি মানে ভি ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। ডিটেল ব্যাখ্যাতে যাচ্ছি না, এটা ডিসি সার্কিট পড়ার সময় পড়ছি আমরা, বা এসি সার্কিট পড়ার সময় পড়েছি। ভি ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি, তাহলে ভি এর জায়গায় ওটা বসাই দাও। তাহলে ভি হচ্ছে মানে এল ইন্টু ডিআই বাই ডিটি, তাহলে এল ডিআই বাই ডিটি, এটা হলো ভি এর মান, ইন্টু আই ডিটি। তাহলে ডিটি ইজ ক্যান্সেলড, এই যে উপর নিচে কাটা চলে যায়। তাহলে এল কনস্ট্যান্ট বাইরে আসবে, আর এখানে হচ্ছে আই ডিআই, তার মানে আই স্কোয়ার বাই টু, তাহলে এটা হয়ে যাবে হাফ এল আই স্কোয়ার। তা আমি যদি এটা মনে করি একটা লিমিট দিয়ে দিই 0 টু ক্যাপিটাল এল, তাহলে হাফ এল ক্যাপিটাল আই স্কোয়ার, যেখানে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল আই স্কোয়ারটা দিয়ে। ওকে, তাহলে এটাকে আমরা ম্যাগনেটিক এনার্জি স্টোর, হাফ সিভি স্কোয়ারের মতোই কিন্তু এটা, খেয়াল করো, এটা কিন্তু হাফ সিভি স্কোয়ারের মতোই। তাহলে আমরা এখানে এটা ফর্মুলা হিসেবে লিখতে পারবো যে ডাব্লিউ এম ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। তাহলে আই হচ্ছে এখানে ম্যাক্সিমাম, ঠিক আছে, ভ্যালু অফ দ্য কারেন্ট ইন দ্য ইন্ডাক্টর। তাহলে তোমার যদি এখানে ম্যাগনেটিক এনার্জি স্পেশাল কোনো ক্ষেত্রে তোমাকে বলে হিসাব করতে বলে, ফর এক্সাম্পল আমি বললাম যে আমার একটা সলিনয়েডের ক্ষেত্রে হিসাব করতে হবে, তাহলে সলিনয়েডের এল বসাবো। যদি ট্রান্সমিশন লাইনের জন্য করতে বলে তো ট্রান্সমিশন লাইনের এল বসাবো। তাহলে এখানে সলিনয়েডের জন্য আমি একটা ছোট এক্সাম্পল দেখাচ্ছি আর কি, যে ফাইন্ড স্টোরড এনার্জি ইন এ সলিনয়েড। তাহলে আমি একটা হিসাব করি, হিসাবটা হচ্ছে এটাও অ্যাপ্লিকেশন এক্সাম্পল একটা, যেমন ডাব্লিউ এম ফর সলিনয়েড। তাহলে এটা প্রথমে আমি বসাবো হাফ এল আই স্কোয়ার, আগে বসালাম, তারপরে এখন একটা হাফ ইন্টু সলিনয়েডের ক্ষেত্রে আমরা কিন্তু এটা আজকের ক্লাসেই রিভিউ করেছি। তাহলে হাফ ইন্টু এখানে মিউ এন স্কোয়ার বাই এল ইন্টু এস, এটা হলো এল এর মান, আর সাথে এখানে আই স্কোয়ার, ঠিক আছে? এখন আই এরও
ঠিক আছে, আমরা কিন্তু আবার মানে এই বসাতে পারি। তো এটা হলো এল এর মান। হোয়াট অ্যাবাউট আই? মনে হচ্ছে যে আই কি? তুমি যদি বলে যে আই, এখানে ক্যাপিটাল আই এর মানটাও বসাই, তাহলে কি লিখতে পারো? হ্যাঁ, তো নর্মালি ক্যাপিটাল আই এর ফর্মুলা কি? তোমাদের বলা হয় যে হোয়াট ইজ ক্যাপিটাল আই? বিএল, ঠিক আছে, ডিভাইডেড বাই মিউ এন। এটা কোথায় পেলাম? এটা কোথায় পেলাম? এই যে এই জিনিসটাই কিন্তু এন ফাই ইজ ইকুয়াল টু এল আই। একটু সাজাও তো, সাজাই দেখো এটা আসবে। মানে তুমি বুঝতে পারছো? এন ফাই ইজ ইকুয়াল টু এল আই থেকে আসছে। ফাই কত? বিএস মানে বসাও, বসা এটার সাথে হিসাব করো, হিসাব করলে এটা চলে আসবে। আচ্ছা, তাহলে এটা বসাও, এখানে বসালে ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে যে এখানে মানে হাফ ইন্টু এই আই যে ওটা বসাই ডিটেল একবারে, আই যে ওটা বসাই এক লাইনে বসাই দিই। তাহলে এটা হবে এই যে বিএল ডিভাইডেড বাই মিউ এন, এটা হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা বসাও। তাহলে বসালে হিসাব করলে যা হবে সেটা হচ্ছে হাফ, এটা হচ্ছে পি স্কোয়ার বাই মিউ, আর এখানে হচ্ছে এল ইন্টু এস। আচ্ছা, এল ইন্টু এস এক জায়গায় রাখলাম কেন? একটা ইন্ডাক্টর লক্ষ্য করো যে এটাও যদি আমাদের একটা ইন্ডাক্টর হয়, তাহলে এইটা হচ্ছে এল, এইটা এল, ঠিক আছে। আর এস কোনটা? এস যদি একটা পাককে আমি যদি কেটে ফেলি, ওই যে তার মাথার যে এরিয়াটা, ওটা হলো এস। তাহলে এল ইন্টু এস ইজ নাথিং বাট দ্য ভলিউম। ভলিউম, এই জন্য আমি এল এস কে ভলিউম বসাই দেবো। ওকে, তাহলে বসালে যা হবে সেটা আমি ডাইরেক্ট এখানে বসাবো আর কি। যে এটা পার ইউনিট ভলিউম যদি বলি, তাহলে ওই ভলিউমটা দিয়ে ভাগ হয়ে যাবে। আবার বলছি, এটা কিন্তু ভলিউম ভি বসাই, তাহলে এটা হচ্ছে হাফ বি স্কোয়ার বাই মিউ ইন্টু ভি। এটা ভি হচ্ছে ভলিউম। তাহলে আমরা যদি বলি যে পার ইউনিট ভলিউমের রেজাল্টটা কি, তাহলে প্রথমে এটা হুবহু লিখি আগে, দ্যাট ইজ ডাব্লিউ এম ইজ ইকাল টু, তাহলে এটা হচ্ছে হাফ, এখানে লিখবো হচ্ছে যে বি স্কোয়ার বাই মিউ, আর এখানে হচ্ছে ভলিউম ভি। এটা ভলিউম কিন্তু এটা মাথায় রাখবো। আর তাহলে এটা একটা, অথবা তুমি যদি এখানে বি ইজ ইকাল টু মিউ এইচ ইউজ করো, তাহলে এটা হয়ে যাবে হাফ, ওকে, এখানে হচ্ছে মিউ এইচ স্কোয়ার ভি, ভি হচ্ছে ভলিউম। তাহলে এটা পার ইউনিট ভলিউমে বলে, যেটাকে আমরা এনার্জি ডেনসিটি বলি আর কি। তাহলে এনার্জি ডেনসিটির ফর্মুলা হচ্ছে এটা, এনার্জি ডেনসিটি, যেটাকে আমরা সচরাচর ছোট হাতের ডাব্লিউএম বলি। শুধু ভিটা বাদ যাবে, তো বাদ যায় এটা হয়ে যাবে হাফ মিউ এইচ স্কোয়ার। ওকে, তাহলে এটা হলো এনার্জি ডেনসিটির ফর্মুলা। বলো কোথায় বুঝতে অসুবিধা? ঠিক আছে, আচ্ছা এটা বসাও, বসালে এটা সব হিসাব নিকাশ করো এবং খুব ভালো করে সবগুলো তোলার সময় যদি কারেক্টলি তোলো, তাহলে ধরতে অসুবিধা হবে না আশা রাখি। তা তোমার যদি একটা মানে স্পেশাল কোনো সিচুয়েশনে বলে যে এটা এনার্জি ডেনসিটি বের করো, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা মানে এনার্জি ডেনসিটি একটা ইন্ডাক্টরের ক্ষেত্রে হাফ এল আই স্কোয়ার, এবং যে সিচুয়েশনের মানে ইন্ডাকটেন্স ব্যবহার করতে হবে, ওই সিচুয়েশনে ইন্ডাকটেন্সটা আইদার দেওয়া থাকবে, অথবা তুমি একটা মানে হিসাব নিকাশ করে বের করে আনবা আগে, বের করে তারপর এনে এখানে বসাই দিবা। নাথিং নিউ। ঠিক ক্যাপাসিটরে যেভাবে মানে আমরা এনার্জি ক্যালকুলেট করছিলাম, এখানে একইভাবে এনার্জি ক্যালকুলেট করতে হবে। তখন ফর্মুলা ছিল হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, আর এখনকার ফর্মুলা হচ্ছে হাফ এল আই স্কোয়ার। এনি কোশ্চেন? সো আই থিঙ্ক এটা হলো আমাদের আজকের আলোচনা আর কি। ওকে, তো আমরা নেক্সট দিনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা তোমরা মানে ইলেকট্রিক মেশিনে অলরেডি ব্যবহার করে ফেলছো, ফ্যারাডেজ ল, এবং ওইটা আলোচনা করবে, এবং খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ ওইটার অ্যাপ্লিকেশন প্রচুর। ইলেকট্রিক মেশিনে আমরা ওইটার অ্যাপ্লিকেশন দেখেছিলাম কিন্তু। তো এই তো মোটামুটি কথা। সো আমাদের আলোচনা, হ্যাঁ বলো। স্যার লাস্ট ফর্মুলাটা তো শুধু সলিনয়েডের জন্য অ্যাপ্লিকেবল না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, এখন মানে টিউটোরিয়াল ক্লাসে আমরা অন্য আরো দু একটা ক্ষেত্র দেখাবো। ওটা আসলে অঙ্ক হিসাবে দেখানো হবে, ঠিক আছে, মানে সলভ প্রবলেম হিসাবে। ওকে, সুতরাং ওইটা ম্যাথমেটিক্স, মানে ডেরিভেশন না।
ঠিক আছে, তো এরকম আরো দু একটা টিউটোরিয়াল ক্লাস হবে স্যার? কালকে না বৃহস্পতিবারটা সাধারণত ঘোষণা দিয়ে হবে, মানে যদি ওইটা লাগে আর কি, যখন লাগবে তখন ঘোষণা দিয়ে নিব আর কি। ঠিক আছে।